এবার আমরা একটু কথা বলি ফিভার কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে। আমাদের বডিতে যখন আমরা বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়ার মাধ্যমে ইনফেকশনের সম্মুখীন হই বা আমাদের বডিতে বিভিন্ন কারণে ইনফ্লামেশন চলতে থাকে, বিভিন্ন ধরনের ইনফ্লামেশন চলতে থাকে বা বিভিন্ন সময় বিভিন্ন ক্যান্সারের অ্যাটাকের কারণে কি হয়, দেখা যায় এই যে ইনফেকশন বা ইনফ্লামেশন বা ক্যান্সার, এরকম কারণে দেখা যায় কি, এরকম কারণে অনেক সময় আমাদের যে ডাব্লিউবিসি, বিশেষ করে আমাদের ম্যাক্রোফেজ, তাছাড়া আমাদের ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম এরা কি হয়, এরা স্টিমুলেটেড হতে পারে। এরা স্টিমুলেটেড হলে তখন কি করে, এরা হচ্ছে বিভিন্ন ধরনের সাইটোকাইন রিলিজ করে, যাদেরকে বলা হয় এন্ডোজেনাস এন্ডোজেনাস পাইরোজেন। এন্ডোজেনাস পাইরোজেন যেমন হচ্ছে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোটিং ফ্যাক্টর আলফা। তাহলে কি এন্ডোজেনাস যেহেতু বললাম, এক্সোজেনাস পাইরোজেন কি কিছু আছে? হ্যাঁ, এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া যে টক্সিন রিলিজ করবে, এটা কি বাইরের একটা প্রোডাক্ট, তো এটা আমার বডিতে এসে কি করবে, এটা আমার বডিতে ফিভার আনতে পারে। এটাকে আমরা বলতেছি এক্সোজেনাস পাইরোজেন। এটা হচ্ছে আমার বডির এক্সোজেনাস পাইরোজেন, ঠিক আছে, ওকে। তো এই এন্ডোজেনাস পাইরোজেনের কারণে কি হলো, ইন্টারলিউকিন, টিউমার নেক্রোটিং ফ্যাক্টর এগুলো প্রডিউস হলো। এখন এগুলো কি করবে, এগুলো হচ্ছে কি করবে, এই যে আমাদের হাইপোথ্যালামাস, এটা হচ্ছে সাপোজ আমাদের হাইপোথ্যালামাস, আর এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলের মধ্যে, ঠিক আছে, এটা কোথাকার ব্লাড ভেসেল, আমি ধরলাম এটা হাইপোথ্যালামাসের আশেপাশের ব্লাড ভেসেল, ঠিক আছে। তো এইখানে যে এন্ডোথেলিয়ামগুলো আছে, এটা হচ্ছে এন্ডোথেলিয়াম। আচ্ছা, আর এখানে অলরেডি বিভিন্ন ধরনের ইন্টারলিউকিন চলে আসছে, তাই না? এই যে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, আমি সংক্ষেপে ইন্টারলিউকিন দিয়ে রাখলাম। তো এই ইন্টারলিউকিনগুলো যখন হাইপোথ্যালামাসের কাছের এন্ডোথেলিয়ামে সিগন্যাল পাঠায়, তখন কি করে, এই এন্ডোথেলিয়ামগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিলিজ করে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন ই2। প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 কারা তৈরি করতেছে এগুলা? হাইপোথ্যালামাসের পাশের যে এন্ডোথেলিয়াম তারা। এই প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 কি করে, আমাদের ব্রেইনের একটা ইম্পর্টেন্ট সেল হচ্ছে গ্লায়াল সেল, ঠিক আছে, আমরা জেনে আসছি গ্লায়াল সেল, তাই না? গ্লায়াল সেল। তো এই প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 গিয়ে কি করে, এই প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 এই গ্লায়াল সেল গিয়ে এদেরকে স্টিমুলেট করে, এবং এই গ্লায়াল সেল কি করে, অনেক বেশি বেশি সিএএমপি বা সাইক্লিক অ্যাডেনোসিন মনোফসফেট তৈরি করে, যেটাকে সি ক্যাম্প তো বলতাম সংক্ষেপে, তাই না? তো এটা কি করে, এটা অনেকটা একটা নিউরোট্রান্সমিটারের মতো কাজ করতে পারে। এটা কি করে, এটা আলটিমেটলি পাথওয়ে, এটা কি করে, হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে। এটা যখন হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে, তখন কি করে, হাইপোথ্যালামাসে আগে একটা সেট পয়েন্ট ছিল। সাপোজ আমি এই জায়গাটাকে এখানে দেখাচ্ছি যে এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এটা হাইপোথ্যালামাসের নর্মালি ধরেন আমাদের টেম্পারেচার 98.6 ডিগ্রি ফারেনহাইট সাপোজ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নর্মাল। তো যখন অনেক বেশি সাইক্লিক এএমপি এখানে অ্যাটাক করবে, তখন কি করবে, এই নর্মালটা আর এখানে নর্মাল থাকবে না, তখন বডি ভাববে ওর নর্মাল টেম্পারেচার হচ্ছে সাপোজ 102 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। এটা কেন হচ্ছে, এইটা হচ্ছে এই ঘটনাগুলোর কারণে হচ্ছে, এই ঘটনাগুলোর কারণে এইটা হইতেছে, ঠিক আছে। তখন আমার বডির টেম্পারেচারের সেট পয়েন্ট হচ্ছে 102-এ যখন চলে যাবে, তখন আমার বডি ভাববে আমার বডির নর্মাল টেম্পারেচারই হচ্ছে 102। তাহলে 98 থেকে কি 102-তে গেলে টেম্পারেচার বাড়াইতে হবে। কিভাবে টেম্পারেচার বাড়াবে, ওই যে শিভারিং করে বাড়াতে পারে বা হিট প্রোডাকশন করে বাড়াতে পারে। হিট প্রোডাকশন কীভাবে করতে পারে, আমাদের হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, তারপরে থাইরয়েড হরমোন বেশি বেশি রিলিজ করে, ঠিক আছে, এপিনেফ্রিন নরএপিনেফ্রিনের মাত্রা বাড়িয়ে, এইভাবে আলটিমেটলি আমার বডির টেম্পারেচার বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ঘটনাগুলো ঘটার পর কি হবে, তাহলে এইগুলো ঘটার পরে আলটিমেটলি আমরা দেখলাম যে এলিভেটেড থার্মো রেগুলেটরি লেটরি সেট পয়েন্ট, ঠিক আছে, আগে যে সেট পয়েন্ট যেটা ছিল এটা এখন এলিভেটেড হয়ে যায়, যার কারণে কি হয়, যার কারণে অনেক বেশি হিট কনজার্ভ করে রাখে, ঠিক আছে, অনেক বেশি হিট কনজার্ভ করে রাখে, প্লাস অনেক বেশি হিট প্রডিউস করে, ঠিক আছে, অনেক বেশি হিট প্রডিউস করে, যার কারণে আলটিমেটলি কি হয়, যার কারণে আলটিমেটলি ফিভার হয়, ঠিক আছে, যার কারণে আলটিমেটলি ফিভার হয়। তাহলে আমরা দেখলাম যে আমাদের বডিতে ইনফেকশন, ইনফ্লামেশন, ক্যান্সার বিভিন্ন কারণে আমাদের ম্যাক্রোফেজ, বিভিন্ন এন্ডোথেলিয়াম কি করতেছে, এন্ডোজেনাস পাইরোজেন রিলিজ করতেছে। এই এন্ডোজেনাস পাইরোজেন বিভিন্ন ব্লাডের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এর মধ্যে আমাদের হাইপোথ্যালামাসের যে
এন্ডোথেলিয়াম এখানে গিয়ে অ্যাটাক করলে এখান থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 রিলিজ হয়, সেটা গ্লিয়াল সেলকে স্টিমুলেট করলে সেখান থেকে সাইক্লিক এমপি আসে, সেটা আমাদের হাইপোথ্যালামাসে গিয়ে আমাদের সেট পয়েন্টকে বাড়িয়ে দেয়, যার কারণে আলটিমেটলি হিট কনজার্ভ এবং বেশি হিট প্রডিউস হয়ে সেখান থেকে ফিভার করে। এই যে আমরা বললাম ইন্টারলিউকিন এর কথা, যেগুলো আমাদের বিভিন্ন এন্ডোথেলিয়ামের মধ্যে গিয়ে অ্যাটাক করতেছে, এই ইন্টারলিউকিন কিন্তু শুধুমাত্র আমাদের যে এখানকার এন্ডোথেলিয়াম সেখানে অ্যাটাক করবে তা না, এটা তো আমাদের হাইপোথ্যালামাসে করলো। এই ইন্টারলিউকিনগুলো আমাদের যে পেরিফেরির যে ব্লাড ভেসেল সেখানেও কি করতে পারে, সেখানেও অ্যাটাক করতে পারে, তাই না? তো এই হচ্ছে পেরিফেরির একটা ব্লাড ভেসেল, এখানে যে এন্ডোথেলিয়ামগুলো আছে এটা হচ্ছে এন্ডোথেলিয়াম। তো এই ইন্টারলিউকিনগুলো যখন এখানকার এন্ডোথেলিয়ামে স্টিমুলেট করবে তখন কি করবে, এই এন্ডোথেলিয়ামগুলোও সেমভাবে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 রিলিজ করবে। আচ্ছা, এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কি করবে, দেখা যাবে আমাদের এই ব্লাড ভেসেলের আশেপাশে বিভিন্ন মাসেল আছে। সাপোজ এটা হচ্ছে একটা মাসেল, ঠিক আছে? তারপরে এটা কি করতে পারে, এই মাসেলে গিয়ে কাজ করতে পারে, বা এটা বিভিন্ন জয়েন্টে গিয়েও কাজ করতে পারে আশেপাশে, ঠিক আছে? তাহলে মাসেলে গিয়ে কাজ করলে তখন আমরা ফিভারের সাথে কি পাবো, মায়ালজিয়া। আর জয়েন্টে গিয়ে কাজ করলে আমরা পাবো আর্থ্রালজিয়া। এই যে আমরা ফিভারের সময় অনেক সময় দেখি না যে আমাদের মাসেল মনে হয় পেইন হইতেছে বা বিভিন্ন জয়েন্টে পেইন হইতেছে, এর কারণ কি? এর কারণ কিন্তু পেরিফেরাল প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এর লেভেলটা বেড়ে যাওয়া। এখন দেখেন আমরা যদি প্রোস্টাগ্ল্যান্ডিন E2 ফর্মেশন কমায় দিতে পারি, এনএসআইড যদি দেই এখানে, তাহলে কি হবে, এগুলো প্রডিউস হবে না তেমন, তাই না? তখন কি হবে, আমাদের এইগুলো সব চলে যাবে আলটিমেটলি, ঠিক আছে? ওকে, তাহলে এইগুলো হচ্ছে কিভাবে ফিভার হচ্ছে। এখন আমরা এটা মোটামুটি বুঝে নিলাম যে ফিভার কিভাবে হচ্ছে। এই ফিভার কি কি ধরনের হতে পারে, একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ফিভার কি কি ধরনের হতে পারে। আচ্ছা, এইখানে আমি ছবিটা রাখছি, এটা হচ্ছে হ্যারিসন থেকে নেওয়া ছবি। এই আমরা এখানে যে কথাগুলো বলছি আলটিমেটলি এই কথাগুলো এখানে লেখা আছে, আলাদা করে আমি বললাম না, জাস্ট এখানে আলাদা করে জাস্ট একটা কথা বলে দিব, সেটা হচ্ছে ইন্টারফেরনের কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে? ভাইরাস কিন্তু অনেক বেশি ইন্টারফেরন রিলিজ করে, এই কারণে ভাইরাল ফিভারে কি হয়, অনেক বেশি মানে টেম্পারেচার অনেক বেশি হয়ে যায় আলটিমেটলি। যাই হোক, এখানে আমরা আপাতত এটা নিয়ে কথা বলতেছি না। এবার আসি হচ্ছে বিভিন্ন ধরনের ফিভার। আচ্ছা, বিভিন্ন ধরনের ফিভার যেমন কন্টিনিউড ফিভার, রেমিটেন্ট ফিভার, আর একটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফিভার। আমি প্রথমত বলে নেই, এই জিনিসপত্রগুলো আমাদের অনেকটাই বোঝার জিনিস, আমরা এটাকে বুঝে নিব, তার আগে আমি কিছু কথা বলে দিই, কিছু বেসিক কথা। যেমন ধরুন আপনার বডিতে একটা ভাইরাস আসছে, এই ভাইরাস আসলে কি হবে, এই ভাইরাসটা আমাদের বডিতে যখন প্রবেশ করবে, আমাদের সেলের ভিতরে প্রবেশ করবে, আমাদের বিভিন্ন সেলে প্রবেশ করবে, কারণ অব্লিগেট ইন্টারসেলুলার। আচ্ছা, এই সেলে প্রবেশ করার পরে কি করবে, এ হচ্ছে নিজের মতো রেপ্লিকেশন করবে এবং আলটিমেটলি ব্লাডে চলে আসবে। এই যে সেলে প্রবেশ করে রেপ্লিকেশন করতেছে, তখন এই যে এই সেলের মধ্যে কি অনেক বেশি ভাইরাস আছে, অনেক বেশি ভাইরাস থাকার কারণে আমাদের যে ইমিউন সিস্টেম তখন এই সেলটাকে কি ভাববে, এই সেলটাকেই ভাববে যে হ্যাঁ এটা আমার বডির জন্য খারাপ, ঠিক আছে? এটা হচ্ছে অনেকটা সেলটাকে ভাবতেছে ফ্যাক্টরি অফ ভাইরাস, ঠিক আছে? এই জন্য কি ভাববে যে আমাদের পুরো সেলটাকেই মেরে ফেলতে হবে, ঠিক আছে? তো এবং আমাদের যে ভাইরাস যখন একটা সেলে প্রবেশ করে, আমাদের সেলের বাইরে কিন্তু কিছু চেঞ্জ আসে, ঠিক আছে? বাইরে কিছু চেঞ্জ আসার কারণে আমার বাইরে থেকে ইমিউন সিস্টেম বুঝতে পারে যে হ্যাঁ এটাকে ভাইরাস অ্যাটাক করছে, ঠিক আছে? এখানে যে কথাটা আমরা ফোকাস করবো সেটা হচ্ছে ভাইরাস যখন আমাদের সেলে প্রবেশ করে তখন এটা খুব দ্রুত রেপ্লিকেশন করে। এই দ্রুত রেপ্লিকেশন করার কারণে এদের সংখ্যা খুব দ্রুত বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। আবার যখন আমাদের সেলটাকে ফ্যাক্টরি অফ ভাইরাস হিসেবে আমাদের বডি ভাবতেছে, ইমিউন সিস্টেম ভাবতেছে, তখন খুব দ্রুত এবং এটাকে কি ডেঞ্জারাস ভাবে, এটাকে মনে করে যে আমাদের বডির জন্য একদম ডেঞ্জার সাইন, ঠিক আছে? এই ডেঞ্জার সাইনের জন্য কি করে, সে দ্রুত এটাকে মেরে ফেলার জন্য ট্রাই করে, ঠিক আছে? এই জন্য স্ট্রং ইমিউন ইমিউন স্ট্রং ইমিউন কন্ডিশন তৈরি করে আমাদের বডিতে। তাছাড়াও আমাদের যে সেলে প্রবেশ করলো, এই সেল কিন্তু বিভিন্ন কিছু রিলিজ করে, যেমন হচ্ছে ইন্টারফেরন। এই সেল পাশের সেলকে ইন্টারফেরন রিলিজ করে বোঝাতে পারে, প্লাস এই সেল যে ইন্টারফেরন রিলিজ করতেছে, এই ইন্টারফেরনের মাধ্যমে আমাদের বডির সেলগুলো বুঝতে পারে,
ঠিক আছে, এবং এগুলোর মাধ্যমে আলটিমেটলি কি হতে পারে, আমরা তো দেখছি যে ইন্টারফেরন নিজেও ফিভার তৈরি করতে পারে, তখন কি করে, এটার কারণে আলটিমেটলি ইমিউন রেসপন্স হয়। ঠিক আছে, তাহলে এই যে আমরা দেখতেছি খুব দ্রুত রেপ্লিকেট, খুব দ্রুত সংখ্যা বৃদ্ধি করা, খুব স্ট্রং ইমিউন রেসপন্স দেখানো, ইন্টারফেরনের পরিমাণ বাড়ানো, এই তিনটা মিলে চলে আসে, দ্রুত ফিভার চলে আসে এবং টেম্পারেচারটা একটু বেশি হয়। ঠিক আছে, নর্মাল টেম্পারেচারটা একটু বেশি হয়। ওকে, আবার এই যে আমাদের ইমিউন সিস্টেম ধীরে ধীরে কি করবে, এই ধীরে ধীরে টোটালটাকে মেরে ফেলতে চাইবে, এবং দেখা যাবে খুব বেশি সময় লাগবে না আমাদের ইমিউন সিস্টেমকে এদের সাথে ফাইট করতে। এবং আমরা জানি অনেক ভাইরাসের ক্ষেত্রেই কিন্তু আমরা যদি ড্রাগস নাও খাই, দেখা যাবে একটা নির্দিষ্ট সময় পর অনেকেই সুস্থ হয়ে যায়। ঠিক আছে, এরা কিন্তু ব্যাকটেরিয়ার সাথে এদের একটু ডিফারেন্স আছে বিভিন্ন জায়গায়। যাই হোক, তো এই যে দ্রুত ফিভার আসতেছে এবং হচ্ছে টেম্পারেচার বেশি হইতেছে, দেখা যাবে কি উইদিন 7 ডেজ অধিকাংশ ক্ষেত্রেই, আমরা জেনারেল কথা বলতেছি, 7 দিনের মধ্যে দেখা যাবে অধিকাংশ ভাইরাসগুলোকে আমাদের ইমিউন সিস্টেম আলটিমেটলি ক্যাপচার করে ফেলছে, মেরে ফেলছে, বা কাজ করতে দিতেছে না। তার মধ্যে দেখা যাবে কি উইদিন 7 ডেজের মধ্যে আমাদের ফিভার নাই। ঠিক আছে, ফিভার নাই। আবার দেখেন ভাইরাসের কিন্তু কোনো ধরনের টক্সিন নাই, কোনো ধরনের হচ্ছে কি বলে, এরা হচ্ছে কোনো ধরনের ক্রনিক ইনফ্লামেশন করে না, এদের পাস এদের জন্য, ঠিক আছে, ওই পাস ওরকম নাই। ঠিক আছে, যে কারণে এরা কি করতেছে না, এটা হচ্ছে খুব দীর্ঘদিন ধরে ইনফ্লামেশন ইনফেকশন এগুলো করে না। ঠিক আছে, এরা অল্প দিন ধরে করে। কম্পেয়ার, আমরা যদি একটু ব্যাকটেরিয়ার সাথে কম্পেয়ার করি, ব্যাকটেরিয়া কি করবে, আমাদের বডিতে আসবে। প্রথম কথা, ব্যাকটেরিয়া রেপ্লিকেশনের টাইম, এদের সংখ্যা বৃদ্ধি করার টাইম ভ্যারি করে, কোনোটা একটু কম, কোনোটা অনেক বেশি, তবে অধিকাংশ ক্ষেত্রে ভাইরাসের থেকে যথেষ্ট বেশি। ঠিক আছে, তাহলে রেপ্লিকেশন করতে বেশি টাইম নেয়। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা, ভাইরাসগুলো কি করে, ভাইরাসগুলো বিভিন্ন ধরনের টক্সিন রিলিজ করতে পারে, ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন ধরনের টক্সিন রিলিজ করতে পারে। এই ব্যাকটেরিয়ার কারণে ক্রনিক ইনফেকশন হতে পারে। তো এইসব কারণে দেখা যায় কি, যে অধিকাংশ ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ফিভার যেগুলো, এগুলো মোর দেন 7 ডেজ পারসিস্ট করে। ঠিক আছে, তবে এই ফিভারের যে টেম্পারেচার, এটা ডিপেন্ড করে কোন ব্যাকটেরিয়া দিয়ে অ্যাটাক করতেছে তার উপরে। আর আপনি যদি চিন্তা করেন যে ধরেন কোনো একটা ফিভার মোর দেন 1 মান্থ ধরে চলতেছে, তখন আপনার কমন সেন্স কি আসবে, যে হ্যাঁ, এটা হয়তো ব্যাকটেরিয়াল ইনফেকশন, খুব ওই ধরনের ব্যাকটেরিয়া যাদেরকে আমাদের ইমিউনিটি খুব দ্রুত মারতে পারতেছে না, যেমন হতে পারে টিউবারকুলোসিস বা বিভিন্ন ধরনের ক্যান্সারের মধ্যেও 1 মাসের বেশি সময় ধরে এরকম ফিভার থাকতে পারে, বা বিভিন্ন ধরনের কানেকটিভ টিস্যু ডিজিজের ক্ষেত্রেও, কানেকটিভ টিস্যু ডিজিজ। ঠিক আছে, তো এইসব ক্ষেত্রে তাহলে ইন জেনারেল আমরা কি বলে নিলাম, আমরা বলে নিলাম যে আমরা ইন জেনারেল চিন্তা করব যে ভাইরাল ফিভার সাধারণত 7 দিনের মধ্যে রিজলভ করে যাবে। ঠিক আছে, ব্যাকটেরিয়াল ফিভার সাধারণত দেখা যায় কেউ 7 দিনের বেশি সময় লাগতে পারে এটা রিজলভ করতে। ঠিক আছে, আবার এই যে 1 মান্থের বেশি সময় লাগলে, তখন তো আমরা এই টিবি, ক্যান্সার বা কানেক্টেড টিস্যু ডিজিজ এসব চিন্তা করবো, যেগুলো একটু বেশি ঝামেলাপূর্ণ। ঠিক আছে, আচ্ছা আমি নিচে এখানে কথা বলি। ওকে, কন্টিনিউড ফিভার, ইন্টারমিটেন্ট ফিভার এবং রেমিটেন্ট ফিভার, এগুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে কন্টিনিউড ফিভার মানে অলওয়েজ ফিভার থাকবে, মানে আমি যদি এটাকে আঁকি, দেখা যাবে কি যে বেজ লাইনের উপরে, আমাদের বেজ লাইন হচ্ছে আমাদের নর্মাল যে বডি টেম্পারেচার সেটা। আচ্ছা, তো এই কন্টিনিউড ফিভারের ক্ষেত্রে কি থাকবে, আমাদের বডি টেম্পারেচার অলওয়েজ এই বেজ লাইনের থেকে বেশি থাকবে, অলওয়েজ এই বেজ লাইনের থেকে বেশি থাকবে। ঠিক আছে, এবং এটা কিন্তু ফ্লাকচুয়েট করতে থাকবে, তবে এই ফ্লাকচুয়েটটা খুব বেশি করবে না, ফ্লাকচুয়েট করবে মাত্র 1.5 ডিগ্রি ফারেনহাইটের কম, ফ্লাকচুয়েট লেস দেন 1.5 ডিগ্রি ফারেনহাইট। রেমিটেন্ট ফিভার মানে কি, রেমিটেন্ট ফিভার মানেও হচ্ছে বডি টেম্পারেচার বেস লাইনের থেকে বেশি থাকবে, অলওয়েজ ফিভার থাকবে, বাট ওইটা অনেক বেশি ফ্লাকচুয়েট করবে, এটা অনেক বেশি ফ্লাকচুয়েট করবে। তো কত বেশি ফ্লাকচুয়েট করবে, এই ফ্লাকচুয়েট করার মাত্রা হতে পারে মোর দেন 3 ডিগ্রি ফারেনহাইট, এবং এটা কখনো কিন্তু দুইটার একটাও কিন্তু বেসলাইনকে টাচ করতেছে না। আর ইন্টারমিটেন্ট ফিভার মানে কি, যে ধরুন নর্মাল টেম্পারেচার থেকে ফিভার হলো, আবার নর্মাল টেম্পারেচার আসলো, আবার ফিভার, আবার টেম্পারেচার নর্মাল, আবার ফিভার, মানে কি বেসলাইনকেও টাচ করতেছে, আবার ফিভার আসতেছে। ঠিক আছে, তাহলে দেখেন কন্টিনিউড আর রেমিটেন্ট এই দুইটার মধ্যে, এই দুইটাই হচ্ছে অলওয়েজ ফিভার থাকবে, ইন্টারমিটেন্টে মাঝে মাঝে ফিভার থাকবে, মাঝে মাঝে থাকবে না। আমরা যদি এটার কারণটা একটু চিন্তা করি, আমরা জাস্ট ইন জেনারেল চিন্তা করতেছি, ঠিক আছে, সবকিছু একদম মিলবে এরকম না, বাট আমরা ইন জেনারেল চিন্তা করতেছি কেন, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো এটা আমাদের একটা ব্লাড ভেসেল, তো এই যেটা কন্টিনিউড ফিভার, আমরা এটা বুঝতে পারতেছি যে এই কন্টিনিউড ফিভারের মধ্যে কি হচ্ছে, কন্টিনিউড ফিভারের ক্ষেত্রে আমাদের যে পজিটিভ এজেন্টটা,
কেন কজেটিভ এজেন্ট বলতেছি ভাইরাস ব্যাকটেরিয়া না বলে? বিভিন্ন কারণে ফিভার হতে পারে, সেসব কজের উপর ডিপেন্ড করে। ড্রাগ হতে পারে, ভাইরাস ব্যাকটেরিয়া হতে পারে। ওকে, তো পজিটিভ এজেন্ট কন্টিনিউয়াস ফিভার ক্ষেত্রে কি হয়, এই পজিটিভ এজেন্টগুলো কন্টিনিউয়াস ব্লাডে প্রেজেন্ট থাকে এবং একটা নির্দিষ্ট মাত্রায় প্রেজেন্ট থাকে। এমন না যে এটা হচ্ছে হঠাৎ করে একদম 100-তে চলে গেল, হঠাৎ করে 20-এ চলে আসলো, মানে পজিটিভ এজেন্টের সংখ্যা, ঠিক আছে? তো এমন না, বাট মোটামুটি একটা মানে কাছাকাছি লেভেলের মধ্যে থাকে, যার কারণে খুব বেশি ফ্লাকচুয়েট করে না। রেমিটেন্ট ফিভারের ক্ষেত্রে কি হয়, রেমিটেন্ট ফিভার এত বেশি ফ্লাকচুয়েট করার মেইন একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি, যে আমাদের সাপোজ আমাদের বডি কি করবে, বিভিন্নভাবে আমাদের যে বডি আমাদের কাছে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস যেগুলো আমাদের বডিতে আসে, ও বিভিন্নভাবে এদেরকে চারিদিক দিয়ে আবদ্ধ রাখার ট্রাই করবে, যেন এগুলো বের হয়ে না যেতে পারে। আমরা আমরা অ্যাবসেসের কথা হয়তো জেনে আসছি। অ্যাবসেস কি হয়, লোকালাইজ কালেকশন অফ পাস সেল। ধরেন এখানে অনেকগুলো পাস সেল কি করলো, মানে পাস সেল মানে কি, ডাব্লিউবিসি নিউট্রোফিলগুলো মারা গিয়ে, ঠিক আছে, ধরেন মাঝখানে ব্যাকটেরিয়া আছে, এই লাল কালারটা হচ্ছে ব্যাকটেরিয়া, এর চারপাশে পাস সেলগুলো আছে, তার আশেপাশে আরো বেশি আরো ডাব্লিউবিসি আছে, ঠিক আছে। তো এটা আলটিমেটলি কি করলো, একটা অ্যাবসেস ফর্মেশন করলো। তো হবে কি, এই অ্যাবসেস ফর্মেশন করলে হবে কি, এটা অ্যাবসেস কেন ফর্মেশন করছে, প্রথম কথা হচ্ছে আমার বডি চাচ্ছিল এই ব্যাকটেরিয়াটাকে দ্রুত মেরে ফেলতে। দেখা যায় কিছু কিছু ব্যাকটেরিয়া একটু আমাদের ইমিউনিটির তুলনায় একটু বেশি স্ট্রং, তো স্ট্রং হওয়ার কারণে আমাদের ইমিউনিটি খুব দ্রুত এটাকে মারতে পারে না, এটাকে আটকে রাখতে হয় যেন এটা ছড়িয়ে না যায়, তারপর ধীরে ধীরে মারে। তো অ্যাবসেস যারা ফর্মেশন করে তাদের কথা আমরা মোটামুটি এরকম ধরে নিব। এবার কি হয়, যে এই যে মাঝখানে যে ব্যাকটেরিয়া, মাঝে মাঝে দেখা যায় এই ব্যাকটেরিয়াগুলোর সংখ্যা বেশি হয়ে যায় এবং আমাদের ইমিউনিটির সাথে মানে ফাইট করতে করতে দেখা যায় কি, মাঝে মাঝে এই ব্যাকটেরিয়াগুলো ব্লাডে আমাদের বিভিন্ন ধরনের টক্সিন রিলিজ করতে পারে বা নিজেরাও ব্লাডে চলে আসতে পারে, ঠিক আছে, নিজেরাও ব্লাডে চলে আসতে পারে। কখন, আমি কি বললাম, যে এই যে আমাদের এই জায়গায় ফাইট চলতেছে, মাঝে মাঝে দেখা যায় কি এই ফাইটে এই আশেপাশের সেলগুলো কাজ করতে পারতেছে না, তখন কি করে, কিছু ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়াল টক্সিন ব্লাডে চলে আসে। আবার তখন দেখা যায় কি, সাথে সাথেই যখন ইমিউনিটি এখানে পারতেছে না, তখন কি করবে, আবার আশেপাশ থেকে আরো আমাদের ডাব্লিউবিসি গুলো আসবে, তখন কি করবে, বাকিরা যেন আবার না যায়, তখন এখানে আবার ব্যারিয়ার দিবে, এরকম ভাবে চলতে থাকবে। বাট এই যে ব্যাকটেরিয়া টক্সিন যে আসলো হুট করে, এই যে ব্যাকটেরিয়া টক্সিন আসলো, এই ব্যাকটেরিয়া টক্সিনের কারণে কি হবে, এই ব্যাকটেরিয়া টক্সিনের কারণে টেম্পারেচার অনেক বেশি বেড়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে। দেখেন একদম কেন একদম ফিভার মানে কখনোই হচ্ছে বেজলাইন টাচ করে না, কারণ এই অ্যাবসেস যতদিন পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কি এরকম অল্প অল্প করে ব্যাকটেরিয়া টক্সিন এগুলো আসতেই থাকবে, টেম্পারেচার বাড়তেই থাকবে। আমি অ্যাবসেস দিয়ে এটাকে জাস্ট একটা রূপ দেওয়ার চেষ্টা করলাম, এখানে অ্যাবসেসই হতে হবে নট নেসেসারি। এমনও হতে পারে যে আদার বিভিন্ন কারণে এখানে ব্যাকটেরিয়াটা একটা লোকালাইজ জায়গায় আটকে থাকার কারণে কিছু পরপর রিলিজ হইতেছে, যে কারণে আলটিমেটলি কি হইতেছে, ইন্টারমিটেন্ট টাইপ অফ ফিভার হইতেছে। এবার সেই ইন্টারমিটেন্ট টাইপ অফ ফিভার, এবার আমরা একটু ইন্টারমিটেন্ট ফিভারের কথা যদি বলি, এটা কখন হয়, এই ইন্টারমিটেন্ট ফিভারটা মেইনলি হয় হচ্ছে বিভিন্ন ধরনের প্যাথোজেনের নিজস্ব লাইফ সাইকেলের কারণে, অধিকাংশ ক্ষেত্রেই প্যাথোজেনের নিজস্ব লাইফ সাইকেল। কথাটা কেমন, কথাটা হচ্ছে এরকম, যে আমাদের যে মনোসাইট বা আমাদের যে ম্যাক্রোফেজ, আমরা জানি কি আমাদের ম্যাক্রোফেজের ভেতরে বিভিন্ন ধরনের প্যাথোজেন গিয়ে থাকতে পারে। যেমন আমাদের কালাজ্বর, কালা জ্বর, এটা কি করে, আমাদের ম্যাক্রোফেজের ভেতরে গিয়ে কাজ করতে থাকে এবং সে তার সংখ্যা বৃদ্ধি করতে থাকে। একটা নির্দিষ্ট সময় পর কি করে, ম্যাক্রোফেজটাকে ভেঙে সে আলটিমেটলি ব্লাডে বের হয়ে আসতে পারে। আবার আপনি চিন্তা করেন ম্যালেরিয়ার কথা, ম্যালেরিয়া প্যারাসাইট, তো এটা হচ্ছে আমাদের আরবিসি। এই আরবিসির ভেতরে কি যায়, এই আরবিসির ভেতরে আমাদের ম্যালেরিয়া প্যারাসাইটটা যায়। এই ম্যালেরিয়া প্যারাসাইটটা আরবিসির উপরে মানে একটা নির্দিষ্ট সময় পর কি হয়, ব্লাডে চলে আসে। সবসময় কিন্তু ব্লাডে চলে আসে না, এই আরবিসিটাকে ডিস্ট্রাকশন করে তখন। এই যে একটা লাইফ সাইকেল চলার পরে এটাকে ডিস্ট্রয় করে বা বিভিন্ন কারণে ব্লাডে আসতেছে, বা একটা নির্দিষ্ট লাইফ সাইকেল পার করার পরে টক্সিন রিলিজ করে ব্লাডে পাঠাইতেছে, ঠিক আছে। তাহলে এই যে একটা নির্দিষ্ট সময় পর পর এরকম ব্লাডে আসতেছে, যখন ব্লাডে আসবে শুধুমাত্র তখনই দেখা যাবে কি, ফিভার, তাই না? কারণ ফিভার কখন হবে, আমাদের তো ফিভার হতে গেলে ইন্টারলিউকিনগুলো রিলিজ হতে হবে। ইন্টারলিউকিন কখন রিলিজ হবে, যখন ব্লাডে আসবে। এই হতে পারে সেই প্যাথোজেন অথবা প্যাথোজেনের ইনডিউস যে টক্সিন, এগুলো যদি ব্লাডে না আসে তাহলে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন ফর্মেশন হবে না, তাই না? ওকে, তো এই জন্য দেখা যাবে কি এখানে ফিভারটা হবে কখন, যখন এরা ব্লাডে আসে তখন, ঠিক আছে। তাহলে এই জন্য দেখা যাবে কি কালা জ্বরের ক্ষেত্রে বা ম্যালেরিয়ার ক্ষেত্রে ইন্টারমিটেন্ট টাইপ অফ ফিভার দেখা যাবে, ঠিক আছে। ওকে, মানে আমরা তো ইন জেনারেল বললাম, এটা ইন জেনারেল যে কি ঘটনাটা আসলে ঘটতে পারে। এবার আমরা একটু কথা বলি কোথায় কন্টিনিউড, কোথায় রেমিটেন্ট এবং কোথায় ইন্টারমিটেন্ট টাইপ অফ ফিভার পেতে পারি। আমাদের কন্টিনিউড ফিভার দেখা যায় টাইফয়েডের ক্ষেত্রে,
টাইফয়েডের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের ড্রাগ ফিভারের ক্ষেত্রে, ড্রাগ ফিভার, রিউম্যাটিক ফিভার, রিউম্যাটিক ফিভার, মেনিঙ্গোকক্কাল, মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিস, আমরা এক্সপ্লেইন করব অবশ্যই। মেনিনজাইটিস, মিলিয়ারি টিবি, মিলিয়ারি টিবি বলে রাখা ভালো। এই মিলিয়ারি টিবির ক্ষেত্রে রেমিটেন্ট টাইপ অফ ফিভারও দেখা যেতে পারে। এই টাইফয়েডে কেন হচ্ছে কন্টিনিউড ফিভার, এটা আমরা একটু পরে এক্সপ্লেন করব, ঠিক আছে? কেন একটু পরে বলতেছি, একটু পরে বুঝতে পারবেন। ড্রাগ ফিভার, দেখেন আমাদের বডিতে যখন একটা ড্রাগ আসে, এই ড্রাগের জন্য কি হয়, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়। এই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের জন্য দেখা যায় কি, যতক্ষণ পর্যন্ত বডিতে ব্লাড থাকবে, ড্রাগ থাকবে, ততক্ষণ পর্যন্ত এই হাইপার সেন্সিটিভিটি চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত ফিভার থাকবে, যে কারণে এটা হচ্ছে কন্টিনিউড ফিভার। রিউম্যাটিক ফিভার, রিউম্যাটিক ফিভারের ক্ষেত্রে কি হয়, চিন্তা করেন আমাদের হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স যেটা আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনের ক্ষেত্রে কি হতে পারে, রিউম্যাটিক ফিভার হতে পারে। এটা কি করে, আমাদের পোস্ট স্ট্রেপ্টোকক্কাল যদি বলি, যে আমাদের স্ট্রেপ্টোকক্কাসের যে এম প্রোটিন, এই এম প্রোটিনের এগেনস্টে অ্যান্টিবডি প্রডিউস হয়। এই অ্যান্টিবডিটা আমাদের বডির বিভিন্ন জায়গায় কি করে, কিছুটা অটো ইমিউন অ্যাটাকের মতো শুরু করে, তাই না? অনেকটা অটো ইমিউন অ্যাটাকের মতো শুরু করে। এখন এই অটো ইমিউন অ্যাটাক কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের ইমিউনিটি আছে, তাই না? তাহলে আমাদের ইমিউনিটি যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। তার মানে কি এটাতে কন্টিনিউ ফিভার থাকবে না? থাকবে, কারণ আমি তো হুট করে আমার বডির ইমিউনিটি একেবারে জিরো করে ফেলতে পারতেছি না, তাই না? আমাকে তো প্রলং টাইম দিয়ে ধীরে ধীরে এটাকে কমাতে হবে। তো এই জন্য দেখা যাবে কি, আমি যখন ড্রাগস ইউজ না করতেছি, আমি কিন্তু এগুলো, আমরা যখন যতই কথা বলবো সব কিন্তু ড্রাগসের বাইরে, মানে ড্রাগস দিলে তো এগুলার নর্মাল যে পাথওয়েটা, নর্মাল যেভাবে টেম্পারেচার থাকার কথা সেটা থাকবে না। ওকে, তো দেখা যাবে কি রিউম্যাটিক ফিভারের ক্ষেত্রে কি হবে, না কন্টিনিউয়াস ফিভারটা থাকবে। মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিস, মেনিনজাইটিস মানে হচ্ছে মেনিনজেস ইনফ্লামেশন। মেনিঙ্গোকক্কাল কেন বলতেছি, যখন এই মেনিনজাইটিসটা শুধু মেনিনজেসের মধ্যে আবদ্ধ থাকবে না, এটা আমাদের যে পেরিফেরাল যে ব্লাড, পেরিফেরাল ব্লাডও চলে আসবে, ঠিক আছে? তখন এটাকে বলছি মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিস। আপনি চিন্তা করেন, মেনিনজাইটিস মানে শুধু মেনিনজেসকে ইনফ্লামেশন করা, মানে এটা তার থেকেও বেশি সিভিয়ার, মেনিনজাইটিসও করতেছে প্লাস এটা আমাদের ব্লাডেও চলে আসছে। তার মানে এটা কি, ব্যাকটেরিয়াটা খুব স্ট্রং, তাহলে স্ট্রংলি অলওয়েজ আমাদের হচ্ছে কোথায় থাকতেছে, আমাদের হচ্ছে ব্লাডে থাকতেছে। এই কারণে সবসময় মেনটেন, ব্লাডে থাকার কারণে এটা কি করতেছে, কন্টিনিউড ফিভার করতেছে। মিলিয়ারি টিবি, মিলিয়ারি টিবি মানে কি, যখন টিবিটা আমাদের ব্লাডে চলে আসে, তাই না? ব্লাডে গিয়ে বিভিন্ন অর্গানকে ইনভলভ করে, তখন এটাকে মিলিয়ারি টিবি বলতেছি। তাহলে এই যে যখন বিভিন্ন অর্গানকে ইনভলভ করতেছে, তাহলে ব্লাডে আমরা সবসময় পাইতেছি, তাই না? তখন এই জন্য আমরা এটাকে এখানে কি পাইতেছি, কন্টিনিউড ফিভার পাইতেছি। দেখেন আমাদের সবসময় যে ব্যাকটেরিয়াকেই পেতে হবে বা ভাইরাসকেই পেতে হবে এরকম না, বা ব্যাকটেরিয়াকে পেতে হবে তা না, এদের টক্সিন পেলেও হবে, ঠিক আছে? ওকে, তাহলে গেল কন্টিনিউড ফিভার। এবার আসি হচ্ছে রেমিটেন্ট টাইপ অফ ফিভার। এই যে আমরা বললাম যেখানে যেখানে অ্যাবসেস ফর্মেশন হয়, যেখানে যেখানে পাস ফর্মেশন হয়, সেই সেই জায়গাগুলোতে কি হয়, রেমিটেন্ট টাইপ অফ ফিভার হয়, ঠিক আছে? বিভিন্ন ধরনের পায়োজেনিক, পায়োজেনিক ইনফেকশন, পায়োজেনিক ইনফেকশনের মধ্যে কি কি আছে, যেমন হচ্ছে পায়োজেনিক লিভার অ্যাবসেস, পায়োজেনিক লিভার অ্যাবসেস, যে জায়গাগুলোতে অ্যাবসেস থাকবে, আমি সবগুলো লিখতেছি না, ওগুলো আপনি ধরে নেবেন এই ধরনের ফিভার। তারপর হচ্ছে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস, ঠিক আছে? এটা কি, কিডনির ইন্টারস্টিশিয়ামের ইনফেকশন, ঠিক আছে? তারপর হতে পারে অ্যাকিউট টনসিলাইটিস। আপনি টনসিলাইটিস যখন পড়বেন, ইএনটিতে যখন ওয়ার্ডে যাবেন, তখন দেখবেন বলবে ইএনটি যে এর কিছু কার্ডিনাল ফিচার আছে টনসিলাইটিসের। একটা হচ্ছে কি, যে ওইখানে আমি যদি টনসিলকে প্রেস করি, কিছু কি আসবে, ইনস্পেসিসডেড পাস আসবে। তার মানে এটাও বলতে পারতেছে যে এটা অবশ্যই একটা পায়োজেনিক ইনফেকশন। আচ্ছা, তাহলে কি বললাম, আমরা বললাম হচ্ছে পায়োজেনিক লিভার অ্যাবসেস, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, টনসিলাইটিস। এছাড়াও একটা ইম্পর্টেন্ট আমাদেরকে জানতে হবে, সেটা কি, সেটা হচ্ছে ব্রঙ্কোনিউমোনিয়া, অ্যাকিউট, অ্যাকিউট ব্রঙ্কোনিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া, ঠিক আছে? অ্যাকিউট ব্রঙ্কোনিউমোনিয়া, এখানেও কিন্তু কি হয়, অনেক বেশি পাস তৈরি হয়, অনেক বেশি পাস তৈরি হয়। ওকে, তারপরে আমরা কি বললাম, আমরা বললাম একটু আগে যে বিলিয়ারি টিবির ক্ষেত্রেও হতে পারে, বিলিয়ারি টিবির ক্ষেত্রে কি হতে পারে, বিলিয়ারি টিবির ক্ষেত্রেও এরকম রেমিটেন্ট টাইপ অফ ফিভার হতে পারে। আচ্ছা, ফ্লাকচুয়েট করতে পারে অনেক বেশি। আবার দেখা যায় কি, লিম্ফোমার ক্ষেত্রে, লিম্ফোমার ক্ষেত্রে এরকম ফিভার দেখা যায় যেখানে টেম্পারেচার অনেক বেশি কমে বাড়ে। এবার ইন্টারমিটেন্ট ফিভারটা নিয়ে একটু বলি।
আমাদের আব্দুল্লাহ স্যারের যে লং কেসের বই, এই বইটাতে এই ফিভারটাকে কয়েকটা ভাগে ভাগ করছে। আমি এখানে ছবি রেখে দিছি। মেইনলি আমাদের ইন্টারমিটেন্ট ফিভারটাকে 4টা ভাগে ভাগ করছে। কোটিডিয়ান, এখানে আরেকটা ভাগ ছিল, সেটা আমাদের স্যারের বইয়ে আছে কিন্তু এখানে দেয় নাই। যাই হোক, আমি এটাকে এখানে অ্যাড করতেছি। ছবিটা হচ্ছে গুগল থেকে নেওয়া। একটা হচ্ছে কোটিডিয়ান, একটা হচ্ছে ডাবল কোটিডিয়ান। ডাবল কোটিডিয়ান, এখানে ছবি দেখলেই বুঝতে পারবেন সেটা কি। এখানে দেখেন যে প্রতিদিনে একবার করে জ্বর আসতেছে, আবার টেম্পারেচার ফল করতেছে, আবার একবার করে জ্বর, আবার ফল, এরকম মানে হচ্ছে কি দিনে একবার করে পিক পয়েন্টে পৌঁছাতেছে জ্বর, আবার প্রতিদিন একবার করে বেসলাইনে টাচ করতেছে। ঠিক আছে, এরকম। তাহলে এরকম হইতেছে। আচ্ছা, এটাকে বলতেছি ডেইলি রাইজ অ্যান্ড ফল। আচ্ছা, এবার সেই ডাবল কোটিডিয়ান মানে কি? মানে হচ্ছে একদিনে দুইবার জ্বর আসবে, একদিনে দুইবার জ্বর আসবে। সাপোজ এটাকে যদি আমি এভাবে দেখাই, এটাকে যদি আমি এভাবে দেখাই যে এই হচ্ছে রেড মার্কগুলো হচ্ছে একদিন একদিন করে সময়, যে এখানে কি হবে, এখানে কি হবে যে একদিনে এরকম দুইবার দুইবার টেম্পারেচার এরকম হবে, আবার দুইবার এরকম হবে। ঠিক আছে, মানে প্রতিদিন দুইবার করে বেসলাইনকে টাচ করবে ডাবল কোটিডিয়ানে। আর টার্সিয়ানে কি? টার্সিয়ানে হচ্ছে একদিন পর পর জ্বর আসবে, মানে জ্বর আছে, আজকে আছে, কাল নাই, পরশু আসবে, তারপরে দিন নাই। আর কোয়ার্টারের ক্ষেত্রে কি আসবে? প্রতি 2 দিন পর পর জ্বর আসবে, যে জ্বর, তারপরে 2 দিন জ্বর নাই, আবার জ্বর, আবার জ্বর নাই 2 দিন, আবার জ্বর। ঠিক আছে, এটা হচ্ছে কোয়ার্টার ফিভার। আচ্ছা, এখন এদের উদাহরণ কি? কোটিডিয়ানের উদাহরণ মেইনলি, এটা আমাদের মনে রাখতে হবে, টিবি মেইনলি হচ্ছে লোকালাইজড যে টিবিগুলো আছে, যেমন হচ্ছে পালমোনারি টিবি। ঠিক আছে, আমরা এটাকে লোকালাইজড টিবি দিয়েই বুঝবো। ঠিক আছে, আমি এখানে লিখে দিতেছি টিবি, বাট এই টিবির মিনিং কি? এটা হচ্ছে লোকালাইজড টিবি। আবার ইউটিআই, এই ক্ষেত্রে কোটিডিয়ান ফিভার হতে পারে। ডাবল কোটিডিয়ান কোথায় দেখা যায়? কালা জ্বর, কালা জ্বর। আমরা কিন্তু বলছি এটা ডিপেন্ড করে কার উপরে, এটা মেইনলি হচ্ছে লাইফ সাইকেলের উপরে, এবং এটাকে আমরা এই তিনটার মধ্যে আমরা এই সেম কথাটা ব্যাখ্যা করতে পারবো। এটাকে আমাদের জাস্ট এক্সট্রা একটা দুইটা কথা বলতে হবে। টার্সিয়ান ফিভারগুলো কোথায় দেখা যায়? টার্সিয়ান ফিভারগুলো যে দেখেন এখানে লেখা আছে, ভিভ্যাক্সে দেখা যেতে পারে, ওভেলে দেখা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা। আর কোয়ার্টার্ন কোথায় দেখা যেতে পারে? প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখা যেতে পারে। ওকে, এগুলো কি? এগুলো আসলে ওই কেন হচ্ছে এরকম ভাবে লাইফ সাইকেলের কারণে হচ্ছে। যাই হোক, এখন টিবি ইউটিআইতে কেন কোটিডিয়ান টাইপ অফ ফিভার হয়, আমি এটাকে একটু ছোট্ট করে বলি। টিবির ক্ষেত্রে কি হয়? টিবির ক্ষেত্রে হচ্ছে ধরুন এটা আমাদের লাং, আমাদের লাঙে যখন টিবি ব্যাসিলাগুলো আসে, এই টিবি ব্যাসিলাগুলো থাকে, এর চারপাশে কি হয়? গ্র্যানুলোমা ফর্মেশন হয়। তো এখানে বিষয় হচ্ছে টিবির যে ব্যাকটেরিয়াগুলো, এদের সংখ্যা বৃদ্ধি করতে সময় লাগে। ধরুন সংখ্যা বৃদ্ধি করলো, সংখ্যা বৃদ্ধি করলে যখনই সংখ্যা বৃদ্ধি করবে তখন কি আমার বডির জন্য সেটা একটা থ্রেট। তখন সেই থ্রেটকে মেরে ফেলার জন্য আমার বডিতে কি হবে? এটার এগেনস্টে আবার ইনফ্লামেশন হবে, তখন কিছু ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। মেরে ফেললে ব্যাকটেরিয়া লোড কমবে, আবার সেমভাবে ব্যাকটেরিয়া লোড বাড়বে। মানে হচ্ছে ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়লো, সেটাকে আমার ইমিউন সিস্টেম কী করলো? অ্যাটাক করলো। অ্যাটাক করলে ব্যাকটেরিয়া কমে গেল, কমে গেলে আবার রেপ্লিকেশন হবে না, রেপ্লিকেশন আবার বাড়বে, আবার অ্যাটাক করবে, এরকম একটা চলতে থাকে। যখন কমে যায় তখন টেম্পারেচার একটু কম থাকে, যখন হচ্ছে ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় তখন ইনফ্লামেশন ঘটে, তখন টেম্পারেচার একটু বেড়ে যায়। ঠিক আছে, এবং আমরা কিন্তু বলে আসছি আমাদের বডির টেম্পারেচার মেইনলি বিকেলের দিকে, মেইনলি 4টার দিকে বেশি থাকে। ঠিক আছে, তো ওইটাকে কিন্তু আমরা এটার সাথে তুলনা করতে পারি। পাশাপাশি আমাদের বডির যে ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেমটা কাজ করে সবসময় যে ইকুয়ালি তা না, এটাও সাইক্লিক্যাল অর্ডারে কাজ করে, কোনো কোনো সময় বেশি ইমিউনিটি অ্যাক্টিভেটেড থাকে, কোনো কোনো সময় কম। এই সব কিছু মিলিয়ে আলটিমেটলি টিবির হচ্ছে মাঝে মাঝে হচ্ছে টেম্পারেচারটা ফিভার ফিলিংয়ের মতো হয়, মানে হচ্ছে ইভিনিং রাইজ হয়, আর বাকি সময়টাতে এরকম টেম্পারেচার থাকে যে মনে হয় যে ফিভার নেই। ঠিক আছে, তবে এরকম হতে পারে টিবির ক্ষেত্রে যে সবসময়ই টেম্পারেচার ফিভার এর জোনে আছে। ঠিক আছে, তবে সে ফিল করতে পারতেছে না, পেশেন্টের আছে না অতটা ফিল করার মতো মনে হইতেছে না। এবার সে ইউটিআই, ইউটিআইয়ের ক্ষেত্রে কি এটাকে একটু এক্সপ্লেন করে এইভাবে। ধরুন এটা হচ্ছে ব্লাডার, এটা হচ্ছে ইউরেথ্রা, আর এদিক দিয়ে হচ্ছে ইউরেটারের নালীটা, আর এদিক দিয়ে হচ্ছে কিডনি। ওকে, তো এখানে ব্যাকটেরিয়া থাকলে কি হয়? পারসিস্টেন্টলি এদিক দিয়ে কিছু ব্যাকটেরিয়া ইউরিনের সাথে বের হয়ে যায়। আচ্ছা, তো দেখা যায় আবার এই ব্যাকটেরিয়াগুলোর সংখ্যা বৃদ্ধি করতে থাকে। রেয়ারলি দেখা যায় কি এখান থেকে কিছু ব্যাকটেরিয়া ব্লাডে চলে যেতে পারে, কিন্তু ব্লাডে চলে গেলে কি করবে? আমার ইমিউনিটি এটাকে মেরে ফেলবে। তো যখন ইমিউনিটি এটাকে মেরে ফেলবে, মানে এখানে ইনফ্লামেশন ঘটবে, এই ব্যাকটেরিয়া এগেন্স্ট ইনফেকশন হবে, মানে ব্যাকটেরিয়া এগেন্স্ট ইনফ্লামেশন হবে, তখন কি হবে? এটার কারণে আলটিমেটলি টেম্পারেচার বেড়ে যাবে, তখন আমাদের ফিভার হবে।
আবার টোটাল ব্যাকটেরিয়া ডিস্ট্রয় করে ফেললো, বা ব্যাকটেরিয়ায় আসতে হবে এরকম না, ব্যাকটেরিয়ার টক্সিন এখানে আসতে পারে। যখন এই টক্সিনের ইফেক্টটা শেষ হবে তখন আবার টেম্পারেচারটা কমে যাবে, এরকমভাবে চলতে পারে। সাধারণত দেখা যায় আমাদের লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে ফিভার কম হয় তুলনামূলক। এই ব্যাকটেরিয়া যদি এদিক দিয়ে আস্তে 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 আমাদের কিডনিতে চলে আসে, কিডনির যে ব্লাড ভেসেল, এমন হতে পারে কিডনির প্যারেন্টকে আমাকে অ্যাটাক করছে এবং এখান থেকে ইন্টারমিডিয়েটলি ব্লাডে যেতেছে, সেখানে ইনফ্লামেশন ঘটাইতেছে, আবার ইন্টারমিডিয়েটলি ব্লাডে যেতেছে, ঠিক আছে। তো এখান থেকে আলটিমেটলি কী হবে, ফিভার হবে ইন্টারমিডিয়েন্ট টাইপের, ঠিক আছে, ফিভার হবে ইন্টারমিডিয়েন্ট টাইপের। তো আশা করি বুঝতে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে রাখি, যে এই যে আমরা ভাইরাল ফিভারের কথা বললাম, অধিকাংশ ভাইরাল ফিভার কিন্তু রেমিটেন্ট টাইপের, অধিকাংশ ভাইরাল ফিভার কিন্তু রেমিটেন্ট টাইপের। লিখে দেই ভাইরাল ফিভার, বেশিরভাগ ভাইরাল ফিভার হচ্ছে রেমিটেন্ট টাইপের, বাট কিছু ভাইরাল ফিভার কন্টিনিউড টাইপেরও হতে পারে, ইন্টারমিটেন্ট টাইপে খুব রেয়ার, ঠিক আছে, ইন্টারমিটেন্ট টাইপে খুব রেয়ার আছে। এখানে আমি কিছু লিখে দিই, কিছু পরিমাণ, ঠিক আছে। কারণ আমরা তো দেখছি ভাইরাল ফিভারগুলোতে কি হয়, ভাইরাল ফিভারগুলোতে টেম্পারেচার খুব বেশি হয়, ঠিক আছে, খুব বেশি হয়, খুব বেশি ফ্লাকচুয়েট করে। ওকে, এবার আমরা বিভিন্ন ধরনের আরও যে ফিভারগুলো আছে তাদেরকে এক্সপ্লেন করব। তো প্রথমে আসি আমরা হচ্ছে বিভিন্ন কারণে যে ফিভার হতো তার মধ্যে একটা কজ ছিল হচ্ছে ড্রাগস, তাই না, যে ড্রাগসের কারণে ফিভার হতো। ওকে, কী কী ড্রাগসের কারণে ফিভার হয় এটা আমরা মনে রাখতে হবে। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, অ্যান্টিকনভালসেন্টস, অ্যান্টিকনভালসেন্ট, বিটা ল্যাকটাম যে ড্রাগস যেমন পেনিসিলিন, তারপর হচ্ছে স্যালিসাইলেট, স্যালিসাইলেট, আলফা মিথাইল ডোপা, তাছাড়াও বিউটাইরোফেনন, বিউটাইরোফেনন এবং হচ্ছে ফেনোথায়াজিন, ফেনোথায়াজিন। এই লাস্টের যে দুইটা ড্রাগ, এদের কথা আমরা স্পেশালি মনে রাখবো, কেন একটু পরে বলতেছি। তাহলে এই ড্রাগসগুলোর কারণে আমাদের ড্রাগ ফিভার হতে পারে। ওকে, এবার ড্রাগসের জন্য ফিভার তো বললাম, এবার আসি স্যাডেল ব্যাক ফিভার জিনিসটা কি। আমরা একটু এভাবে দেখি যে এটা ধরুন একটা সংখ্যা রেখা, এই সংখ্যা রেখাতে ধরুন যে একটা রোগীর জ্বর আছে, এই দুইটা জ্বরের মাঝখানে 1 থেকে 2 দিন কোনো জ্বর নেই, তাহলে এটাকে আমরা কি বলবো, একটা স্পাইক। এই স্পাইকের পর একটা কি, টেম্পারেচার কমে গেল, আবার একটা স্পাইক। আপনি কি লক্ষ্য করছেন এটা কিসের মতো দেখা যাইতেছে, এই ঘোড়ার যে জায়গাটাতে বসে, ঘোড়ার যে ধরেন এই জায়গাটাতে একজন মানুষ বসবে, এই পাশে একটা পা, ওই পাশে একটা পা, ঠিক আছে, এটাকে স্যাডেল বলা হয় না, বলা হয়। তাহলে এই জন্য এটাকে আমরা কি বলবো, এই জন্য এটাকে আমরা বলবো স্যাডেল ব্যাক ফিভার। কি উদাহরণ আছে স্যাডেল ব্যাক ফিভার, কোথায় কোথায় হয়, যেমন হচ্ছে ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, লেপ্টোস্পাইরোসিস, ঠিক আছে, লেপ্টোস্পাইরাল ফিভারের মধ্যে, আর হচ্ছে ইয়েলো ফিভারে, ঠিক আছে। ওকে, আমরা একটু এক্সপ্লেন করি জিনিসটা, এই জিনিসটা আমাদের অবশ্যই জানতে হবে, বিশেষ করে ডেঙ্গু বিষয়টা। দেখুন, যখন ডেঙ্গু ভাইরাসটা আমাদের ব্লাডে আসে, ভাইরেমিয়া হয়, যেটাকে বলতেছি ভাইরেমিয়া, ব্লাডে ভাইরাসকে পাওয়া, এই ভাইরেমিয়ার কারণে আমাদের ইমিউন সিস্টেমের কারণে কি হয়, ফিভার আসে, ঠিক আছে। তারপর কি করে, এই ভাইরাসটাকে ধীরে ধীরে মেরে ফেলতে থাকে, এই ভাইরাসের এগেনস্ট অ্যান্টিবডি প্রডিউস করতে থাকে, ঠিক আছে। তো অ্যান্টিবডি প্রডিউস করতে থাকলে একটা সময় পর দেখা যায় কি, ফিভার প্রায় চলে যায়, ঠিক আছে। তো দেখা যায় কি, এই যে সময়টাতে অ্যান্টিবডি তৈরি করতেছে, এই সময়টাতে আস্তে আস্তে বিভিন্ন ধরনের সাইটোকাইনও তৈরি করতে থাকে, ঠিক আছে। তো এই অ্যান্টিবডি এবং সাইটোকাইন, বিশেষ করে সাইটোকাইন কি করে, এই ফিভারটা চলে যাওয়ার পরে একটা ডিলেইড ইমিউন রেসপন্স তৈরি করে, কি ডিলেইড ইমিউন রেসপন্স তৈরি করে। এই ডিলেড ইমিউন রেসপন্সটা কি করে, এটা হচ্ছে আমাদের যে ভেসেল, এই ভেসেলে গিয়ে এই সাইটোকাইনগুলো ভেসেলে গিয়ে কি করে, এই ভেসেলের পারমিবিলিটিগুলো বাড়িয়ে দেয়, ভেসেলের পারমিয়াবিলিটি বাড়িয়ে দেয়। সাথে এই সাইটোকাইন স্টর্মের কারণে, এই সাইটোকাইন স্টর্ম হওয়ার কারণে কি হয়, ফিভার হয়, ঠিক আছে। এবং এটা কিন্তু খুবই খুবই ক্ষতিকর হতে পারে, এখান থেকে যদি পারমিবিলিটি বেড়ে যায়, এত বেশি ব্লাড প্লাজমা লিকেজ হতে পারে, এখান থেকে কোলাপস করতে পারে রোগী, ঠিক আছে। তাহলে এখানে একটা ফিভার হলো প্রথমে, তারপরে আবার ফিভার হলো, ঠিক আছে। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জাতে ওই প্রথম যে ফিভারটা, এটা ভাইরেমিয়ার কারণেই, কিন্তু দ্বিতীয় যে ফিভারটা হয়, এই দ্বিতীয় ফিভারটা মেনলি হয় কি, যে অন্য কোনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, মানে ইনফ্লুয়েঞ্জা যখন অ্যাটাক করে তখন রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কমে যায়, যার কারণে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। ইয়েলো ফিভারের ক্ষেত্রে কি হয়,
ইয়েলো ফিভারের ক্ষেত্রে ওই ভাইরামিয়ার কারণে প্রথম ফিভার, ভাইরামিয়ার কারণে প্রথম ফিভার। আচ্ছা, দ্বিতীয় ফিভারটা কি হয়, এই যে যখন ভাইরাসের লোডটা কমতে থাকে, তো কি হয় এই ব্লাডে এই ভাইরাসটা, ইয়েলো ফিভার ভাইরাসটা থাকে, এই ভাইরাসটা ধীরে ধীরে কোথায় চলে যায়, ধীরে ধীরে আমাদের লিভার, কিডনি সহ বিভিন্ন জায়গায় চলে যায়। তো যখন বিভিন্ন জায়গায় চলে যায়, পাশাপাশি একে কি করে আমাদের ইমিউন সিস্টেমের থেকে ডিস্ট্রয় করে, তখন হঠাৎ করে দেখা যায় কি যে ফিভার মনে হয় কমে যাইতেছে। তারপরে দেখা যায় এই জায়গায় এসে যখন এটা এই জায়গাটা ডিপোজিট হয়, ডিপোজিট হওয়ার পরে এখানে অনেক বেশি ইমিউনিটি মানে ইনফ্লামেশন ঘটায়, এত বেশি ইনফ্লামেশন ঘটায়, এই ইনফ্লামেশনের কারণে আলটিমেটলি কি হয়, এখানে এই ইনফ্লামেশনের কারণে আবার ফিভার দেখা যায়। ঠিক আছে, ওকে। লেপ্টোস্পাইরার ক্ষেত্রে কি দেখা যায়, লেপ্টোস্পাইরা তো ব্যাকটেরিয়া, এটার জন্য প্রথম এই ব্যাকটেরিয়া ব্লাডে আসার কারণে একটা ফিভার, তারপরে এই ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ঠিক আছে, মেরে ফেলে ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যায় বলে ফিভার থাকে না। কিন্তু এই যে ব্যাকটেরিয়ার যে অ্যান্টিবডি প্রডিউস হতে থাকে, যার কারণে আলটিমেটলি কি হয়, ব্যাকটেরিয়াটা মরে যেতেছে। তো এই অ্যান্টিবডিগুলো কি করে, ব্যাকটেরিয়ার এগেনস্টে যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়, এই অ্যান্টিবডিগুলো আবার বিভিন্ন জায়গায় ডিপোজিট হয়, বিভিন্ন জায়গায় ডিপোজিট হয়ে এই অ্যান্টিবডিগুলো ডিপোজিট হওয়ার কারণে সেখানে কি করতে পারে, সেখানে ইমিউন অ্যাটাক হতে পারে, সেখানে ইমিউন অ্যাটাক হয়ে আবার ফিভার হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে স্যাডেল ব্যাক ফিভারগুলো আলটিমেটলি কিভাবে হইতেছে, যে প্রথমবার একটা ফিভার হইতেছে, তারপরে সেকেন্ড আবার ফিভার হইতেছে। ঠিক আছে, মাঝখানে জাস্ট ফিভার ছিল না, এই জন্য এটাকে বলতেছি স্যাডেল ব্যাক ফিভার। এরকম স্যাডেল ব্যাক ফিভারের মতো আরেকটা ফিভারকে আমরা যদি একটু এক্সপ্লেন করি, সেটাকে কি বলবো আমরা এটাকে জাস্ট এই পাশটাতে একটু নিয়ে আসতেছি। এই ফিভারটার ক্ষেত্রে কি হয়, এই ধরনের ফিভারটার ক্ষেত্রে কি হয় যে দেখা যায় প্রথম 3 থেকে 7 দিন ফিভার আছে, বা 3 থেকে 10 দিন ফিভার আছে, তারপরে 3 থেকে 10 দিন ফিভার নেই, আবার 3 থেকে 10 দিন পর ফিভার আসতেছে। ঠিক আছে, এই যে ঘটনাটা ঘটতে থাকে, তখন এটাকে বলা হয় পেল এপস্টিন ফিভার। পেল এপস্টিন ফিভার কোথায় দেখা যায়, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ লিমফোমা, লিমফোমা। ঠিক আছে, বিভিন্ন ধরনের লিমফোমাতে এই ধরনের পেল এপস্টিন ফিভার দেখা যায়। বিষয়টা কেমন, ধরুন আপনার হচ্ছে এগুলো ক্যান্সার সেল, এই যে অনেক এরকম ক্যান্সার সেল আছে, দেখা যায় কি এই ক্যান্সার সেল যখন নেক্রোসিস হয়, এই ক্যান্সার সেল নেক্রোসিস হলে তখন কি করে, এইখান থেকে বিভিন্ন ধরনের সাইটোকাইন রিলিজ করতে পারে। সেই সাইটোকাইনগুলো হতে পারে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর অর আদার্স। এই সাইটোকাইনগুলো কি করে, এগুলো আলটিমেটলি আবার ফিভার করতে পারে। অথবা কি হয়, এই যে টিউমার সেল যেগুলো, এই টিউমার সেলগুলোকে আমার ইমিউনিটি প্রোটেকশনে রাখতে চায়, পাহারা দিতে চায়, যে কারণে নর্মালি ফিভার আসে না। কিন্তু কখনো কখনো দেখা যায় কি এটা গ্রো হয়ে এটা আমাদের ইমিউন সিস্টেমের থেকেও বেশি পাওয়ারফুল হয়ে যায়। পাওয়ারফুল হয়ে গেলে তখন কি করে, আমার ইমিউনিটি কি করে, এটাকে তখন এখানে ইনফ্লামেশন ঘটায়। ঠিক আছে, এটা এই ইমিউনিটি ইনফ্লামেশন কেন ঘটাইতেছে তাহলে, যেন এটা ছড়ায় যেতে না পারে, বাট আলটিমেটলি তো ছড়ায় যাওয়ার চান্সই বেশি, কারণ আলটিমেটলি সে জিতে যাবে। যাই হোক, তো এই ইনফ্লামেশনের কারণে কি হতে পারে, এই ইনফ্লামেশনের কারণে এই আশেপাশের সেলগুলা, আশেপাশের যে আমার ইমিউন সেল, সেগুলা কি করতে পারে, বিভিন্ন ধরনের সাইটোকাইন রিলিজ করতে পারে। ঠিক আছে, সেখান থেকে ফিভার আসতে পারে। তাহলে লিম্ফোমাতে মেনলি এই ধরনের ফিভার দেখা যায়। তো বিভিন্ন ধরনের ক্যান্সারের মধ্যে আসলে ফিভার দেখা যেতে পারে। আর ক্যান্সারের ক্ষেত্রে ফিভার কেন হয়, এই ধরনের ফিভার কেন হয়, আমরা তো বললাম উদাহরণ কি, হেপাটোসেলুলার কার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমা। ঠিক আছে, তারপরে হিমাটোলজিক্যাল বিভিন্ন কজ, যেমন আমরা বললাম লিম্ফোমা, অ্যাকিউট মাইলোসাইটিক লিউকেমিয়া, মাল্টিপল মায়োলোমা, তাছাড়াও হেয়ারি সেল লিউকেমিয়া। ঠিক আছে, এই জিনিসপত্রগুলোর ক্ষেত্রে কি হতে পারে, এরকম ফিভার হইতে পারে। ঠিক আছে, বাট পেল এপস্টিন ফিভার মানে আমরা নর্মালি কি বলবো, এটা হচ্ছে লিম্ফোমা। এবং এখানে লিম্ফোমার ক্ষেত্রে কিন্তু ব্রেনজিং নাইট সোয়েট থাকে, আমরা আরেকটু বলবো এটা নিয়ে। যাই হোক, তাহলে পেল এপস্টিন ফিভার আর এদিকে হচ্ছে স্যাডেল বেক ফিভার, আশা করি দুইটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার ধরুন কারো ক্ষেত্রে ফিভারের হচ্ছে টেম্পারেচার, যেটা এই টেম্পারেচারটা হঠাৎ করে বেশি হয়ে যাইতেছে, এবং এই হঠাৎ করে বেশি হওয়ার কারণে কি, খুব দ্রুত যেহেতু টেম্পারেচার তৈরি করতে হইতেছে, বাড়াতে হচ্ছে, সেই জন্য তার চিলস অ্যান্ড রাইগর হচ্ছে, চিলস অ্যান্ড রাইগর, সোজা ভাষায় বলতে গেলে কাঁপাকাঁপি, যেটা ঠিক আছে, ঠান্ডা লাগা। ঠিক আছে, তো এই চিলস অ্যান্ড রাইগর হচ্ছে, যার কারণে টেম্পারেচার বেশি আসতেছে, এবং পরে যখন আবার তাপমাত্রা কমতেছে, তখন এই তাপমাত্রা
কমার জন্য সোয়েটিং বেশি হচ্ছে। সবসময় মনে রাখবেন যে সকল ফিভারটা টেম্পারেচার বেশি থাকতে পারে সে সকল ফিভারে সোয়েটিং বেশি হওয়ার চান্স অনেক বেশি, কারণ দ্রুত এই টেম্পারেচারকে বডি থেকে বের করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে ধরনের ফিভার যেখানে টেম্পারেচারটা দ্রুত বাড়ে, দ্রুত বাড়ার জন্য চিলস এন্ড রাইগর হয় এবং টেম্পারেচারটা কমার জন্য বেশি সোয়েটিং হচ্ছে, এই ধরনের ফিভারকে আমরা বলতেছি হেকটিক ফিভার। সাধারণত যে সকল ফিভার ওই যে বিভিন্ন ধরনের অ্যাবসেস ফর্মেশন হয় সে সকল ফিভারগুলোই এই হেকটিক টাইপের ফিভার হয়। তাহলে অ্যাবসেস কোথায় পেতে পারি? লাং অ্যাবসেস, লিভার অ্যাবসেস, লিভার অ্যাবসেস, সাব ফ্রেনিক অ্যাবসেস, ঠিক আছে, তারপর পেরিনেফ্রিক অ্যাবসেস, ঠিক আছে, এই অ্যাবসেসগুলোতে হেকটিক ফিভার দেখা যেতে পারে। তাছাড়াও যদি গল ব্লাডার বা হচ্ছে আমাদের আমাদের যে প্লুরাল ক্যাভিটি এর মধ্যে যদি পাস থাকে, যেটাকে আমরা বলতেছি এম্পায়েমা থোরাসিস, এই জায়গাগুলোতে কি হয়, এই যে পাসগুলো কোথায় থাকে, একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে, এখানে ইমিউন সেলগুলো কম আসে এবং এটা কি করতে পারে, এই অ্যাবসেসের মতোই ইন্টারমিডিয়েটলি কিছুটা কাজ করতে পারে, যার কারণে এই জায়গাগুলোতে হেকটিক ফিভার দেখা যাবে এবং এগুলা অলওয়েজ ফিভার মেনটেন করতে পারবে। ঠিক আছে, কেন? কারণ এটা তো অলওয়েজ বডির মধ্যে আছে এবং কন্টিনিউয়াসলি এখান থেকে বিভিন্ন টক্সিন হোক ব্যাকটেরিয়া হোক ব্লাডে চলে যেতেছে, যার কারণে আলটিমেটলি ফিভার হতে পারে বা এখানেও ইনফ্লামেশন হওয়ার কারণে। ঠিক আছে, তো এই জায়গাগুলোতে হেকটিক ফিভার পাবো আমরা। আচ্ছা, এবার হেকটিক ফিভার পেলাম, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে একজনের ফিভার হয়েছে, টেম্পারেচার বেশি, এই টেম্পারেচারটা খুব দ্রুত কমে গেছে, টেম্পারেচারটা কুইকলি কমে গেছে, এটাকে বলতেছি কুইকলি কমে গেছে। আবার কারো ক্ষেত্রে টেম্পারেচারটা কমতেছে বাট গ্র্যাজুয়ালি, ঠিক আছে, গ্র্যাজুয়ালি, এটা কুইকলি না। ঠিক আছে, কি বললাম যে ফিভারের টেম্পারেচারটা কিছুটা গ্র্যাজুয়ালি কমতেছে, তাহলে গ্র্যাজুয়ালি, ঠিক আছে, তাহলে যেটা খুব কুইকলি কমে যায় সেটাকে আমরা বলি ফল বাই ক্রাইসিস, ফল বাই ক্রাইসিস, আর যেটা খুব গ্র্যাজুয়ালি কমে সেটাকে বলা হয় ফল বাই লাইসিস, ফল বাই লাইসিস, ফল বাই ক্রাইসিস। দেখেন, চিন্তা করেন, মানে খুব খুব দ্রুত ফিভার কমে যাবে মানে কি, আপনার ইমিউন সিস্টেম খুব দ্রুত প্যাথোজেনটাকে বের করে দিচ্ছে বডি থেকে, বা ব্লাডে যে প্যাথোজেনটা ছিল খুব দ্রুত সেটাকে কমায় ফেলছে, যার কারণে খুব দ্রুত কি হয়েছে, আপনার টেম্পারেচারটা নর্মাল হয়ে গেছে। ঠিক আছে, যেমন ধরুন লোবার নিউমোনিয়া, লোবার নিউমোনিয়া, নিউমোনিয়া, আমরা যদি প্যাথোলজি পড়ে এসে থাকি সেই প্যাথোলজিতে আমরা পড়ার কথা যে এই লোবার নিউমোনিয়া কাদের হয়, এই লোবার নিউমোনিয়াটা হয় হচ্ছে ইয়াং এজের পেশেন্টদের। এবং এই লোবার নিউমোনিয়া কেন হয় মেনলি, যে হঠাৎ করে হয়তো স্টেপ্টোকক্কাস নিউমোনিয়া সংস্পর্শে আসছে, এই কারণে এই শুধুমাত্র একটা লোককে ইনভলভ করে তার নিউমোনিয়া হইতেছে। এবং এই যে পেশেন্টগুলো এদের ইমিউন সিস্টেম কিন্তু খুবই ভালো, ইমিউন সিস্টেম কিন্তু খুবই ভালো। ঠিক আছে, তার মানে কি একটা নির্দিষ্ট খুব দ্রুতই এটাকে নর্মালাইজ করে ফেলতে পারবে। বাট আপনি যদি দেখেন, যদি পেশেন্টটা এরকম না হয়ে এরকম হয় যে নিউমোনিয়াটা একটা জায়গায় আবদ্ধ না থেকে এটা কি হইতেছে, বিভিন্ন জায়গায় হইতেছে, সেটাকে বলছি ব্রঙ্কো নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া মানে একটা লোবে আবদ্ধ না থেকে বিভিন্ন জায়গায় হইতেছে নিউমোনিয়া। আপনি প্যাথোলজিতে অবশ্যই পড়ে থাকার কথা যে এই ব্রঙ্কো নিউমোনিয়া কাদের হয়, যাদের হচ্ছে ইমিউন সিস্টেমটা দুর্বল থাকে, ইমিউন সিস্টেমটা দুর্বল থাকে। কাদের ইমিউন সিস্টেম দুর্বল থাকে? এক্সট্রিম অফ এইজ, খুব বয়স্ক বা খুব বাচ্চাদের। ঠিক আছে, তাহলে তাদের ইমিউন সিস্টেম যদি খুব দুর্বল থাকে তাহলে তাদের যে ফিভারটা কমবে সেটা কি আস্তে আস্তে কমতে হবে না, ব্যাকটেরিয়া এগেনস্টে প্রোটেকশন তৈরি করতে। ঠিক আছে, এই জন্য দেখা যায় কি এটা আস্তে আস্তে কমে। আবার ধরুন এন্টেরিক ফিভারের কথা যদি বলি, এন্টেরিক ফিভার, এন্টেরিক ফিভার মানে আমরা যেটা মেনলি টাইফয়েডকে বুঝাইতেছি অনেক ক্ষেত্রেই। তো এন্টেরিক ফিভারের কথাটা একটু ক্লিয়ারলি বলে রাখা দরকার, কারণ এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখুন এন্টেরিক ফিভারের ক্ষেত্রে কি হয়, এন্টেরিক ফিভারের ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াগুলো, এই ব্যাকটেরিয়াগুলো আমাদের রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে আমাদের যে মনোসাইট বা ম্যাক্রোফেজগুলো আছে এদের ভেতরে থাকবে। কোথায় থাকতে পারে? এটা হতে পারে স্প্লিনে, বোন ম্যারোতে, লিভারে, এরকম বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো এই জায়গাগুলোতে সেলের ভিতরে থাকার কারণে কি আমাদের যে ইমিউনিটি এটাকে দ্রুত ক্যাপচার করতে পারবে না, যার কারণে এটা ধীরে ধীরে এর সংখ্যা বাড়তে থাকবে। ঠিক আছে, এবং মাল্টিপ্লাই করতে থাকবে, এবং মাল্টিপ্লাই করতে করতে ব্যাকটেরিয়াগুলো ব্লাডে আস্তে আস্তে পরিমাণ বাড়তে থাকবে। ঠিক আছে, ব্যাকটেরিয়া যখন আস্তে আস্তে ব্লাডে বাড়তে থাকবে, ব্লাডে আসবে,
তখন কি হবে, আস্তে আস্তে ফিভারের টেম্পারেচার ধীরে ধীরে বাড়তে থাকবে, মানে প্রথমে একটু কম, তারপর আরেকটু বেশি, তারপর আরেকটু বেশি, ঠিক আছে, এরকম ভাবে একটু একটু করে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে, দেখা যাবে টেম্পারেচার প্রায় কাছাকাছি 104 ডিগ্রি ফারেনহাইটের মতো, 104 ডিগ্রি ফারেনহাইটের মতো এরকম কাছাকাছি গেলে তখন ফিভার খুব বেশি চেঞ্জ হবে না, ঠিক আছে, তখন একটা মোটামুটি একটা কনস্ট্যান্ট টেম্পারেচার চলে আসবে, যেটাকে আমরা বলতেছি প্লাটো, সেটাকে আমরা বলতেছি প্লাটু। তাহলে এই যে ফিভারটা, এই অংশটাকে আমরা বলতেছি স্টেপ ল্যাডার প্যাটার্ন, স্টেপ ল্যাডার প্যাটার্ন, ঠিক আছে। এটা হয় কি যে মোটামুটি 2 সপ্তাহের মধ্যে এরকম প্লাটো ফেজে চলে যায়, কত, 2 সপ্তাহের মধ্যে। তাহলে 2 সপ্তাহ পরে আমরা যে প্লাটো ফেজটা দেখবো, এই প্লাটো ফেজে ব্যাকটেরিয়ার টেম্পারেচারটা কি থাকবে, অলওয়েজ বেস লাইনের বেশি থাকবে, এবং এটা হয় কন্টিনিউড টাইপের, খুব বেশি ফ্লাকচুয়েট করবে না। এই জন্যই কিন্তু আমরা বলতেছিলাম যে টাইফয়েডের ক্ষেত্রে কি বলা যায়, টাইফয়েডের ক্ষেত্রে হচ্ছে কন্টিনিউড টাইপ অফ ফিভার পাওয়া যায়, ঠিক আছে, ওকে। তো এই তো হলো, এরপরে কি হবে, আমাদের ইমিউন সিস্টেম অবশ্যই এটাকে অ্যাটাক করবে। তো যখন এটাকে ইমিউন সিস্টেম এসে অ্যাটাক করবে, খুব দ্রুতই তো মেরে ফেলতে পারবে এরকম না, আস্তে আস্তে মারবে, এই কারণে টেম্পারেচারটা আস্তে আস্তে কমবে, যার কারণে আমরা আলটিমেটলি কি পাবো, তার কারণে আমরা গ্র্যাজুয়ালি টেম্পারেচারটা কমতে দেখবো। আচ্ছা, এটাকে আমি এখান থেকে এই জায়গাটাতে নিয়ে আসি, যার কারণে আমি কি দেখতে পাবো, টেম্পারেচারটা গ্র্যাজুয়ালি কমতেছে, টেম্পারেচারটা গ্র্যাজুয়ালি কমতেছে, ঠিক আছে, ওকে, আশা করি বোঝার কথা। এবার ধরুন কোনো একটা পেশেন্টের এন্টেরিক ফিভার আছে, এন্টেরিক ফিভার আছে, এবং এন্টেরিক ফিভারের পাশাপাশি সে তার এন্টেরিক ফিভার হওয়ার কারণে কি হয়েছে, তার ইন্টেস্টাইনের কোথাও একটা বা জিআই ট্র্যাক্টের কোথাও একটা পারফোরেশন হয়ে গেছে, অথবা ব্লিডিং হচ্ছে, তখন দেখা যাবে আবার এই হঠাৎ করে টেম্পারেচারটা ফল করবে। এই টেম্পারেচার ফল কিন্তু আমাদের ইমিউনিটির জন্য করে নাই, এটা কেন ফল করছে, কারণ যখন এটার ব্লাড ভলিউম অনেক বেশি কমে যাবে, এই ব্লাড ভলিউম অনেক বেশি কমে যাওয়ার কারণে বডিতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই পাবে না, বিভিন্ন জায়গায় হাইপক্সিয়া ডেভেলপ করবে। এই রিডিউসড অক্সিজেন আর রিডিউসড বিভিন্ন মেটাবলিক প্রোডাক্টের কারণে কি হবে, মেটাবলিজম কমে যাবে, মেটাবলিজম কমে যাবে, এবং শক লাইক ফিচার হবে, যেহেতু ব্লাড ভলিউম কমে যেতেছে, শক লাইক ফিচার, ঠিক আছে। তাহলে এইগুলোর কারণে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি হচ্ছে আমার যে সিস্টেমটা ওটা কোল্যাপস করবে, এই কোল্যাপস করার কারণে ইমিউনিটি তখন আর তার আগের মতো কাজ করতে পারবে না, এই কারণে র্যাপিডলি টেম্পারেচারটা ফল করবে, ঠিক আছে। আশা করি বুঝতে প্রবলেম হওয়ার কথা না এখানে। তাহলে এই ঘটনাটা এখানে ঘটবে। তাহলে শুধু এন্টেরিক ফিভার হয় সেক্ষেত্রে হবে ফল বাই লাইসিস, আর যদি এন্টেরিক ফিভারের সাথে কমপ্লিকেশন থাকে তখন সেটা হবে কি, ফল বাই ক্রাইসিস। এবার যদি রিউমেটিক ফিভারের কথাটা একটু বলি, রিউমেটিক ফিভারের ক্ষেত্রেও কিন্তু ফল বাই লাইসিস দেখা যায়। মানে বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে প্রথমত আমাদের বডিতে রিউমেটিক ফিভার কেন হচ্ছে, যে স্ট্রেপ্টোককাস পায়োজেন্স আসতেছে, তার এগেইনস্টে একটা অ্যান্টিবডি প্রডিউস হইতেছে, ওই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলার পরে এই অ্যান্টিবডিগুলো আমাদের বিভিন্ন জায়গায় ডিপোজিট হইতেছে, সেটা হতে পারে কিডনি, এটা হতে পারে আমাদের হার্ট, এটা হতে পারে আমাদের জয়েন্ট, ঠিক আছে, স্কিন, এই জায়গাগুলোতে, ঠিক আছে, এই জায়গাগুলোতে জয়েন্ট ডিপোজিট হতে পারে। এই ডিপোজিট হওয়ার পরে কি হয়, এই যে বিভিন্ন জায়গায় যে ইনফ্লামেশন হতে থাকে, বিভিন্ন জায়গায় যে ইনফ্লামেশন হতে থাকে, এই বিভিন্ন জায়গায় ইনফ্লামেশন হলে এটাকে কমাতে আপনার তো অবশ্যই সময় লাগবে, খুব দ্রুত আপনি কমে ফেলতে পারবেন এরকম না, তাই না, এই জন্য এটা কমতে সময় লাগে, টাইম লাগে, ঠিক আছে। এই কারণে এটা কি হয়, ফল বাই লাইসিস টাইপ অফ ফিভার দেখায়, ঠিক আছে, ফল বাই লাইসিস টাইপ অফ ফিভার দেখায়। আশা করি আমাদের এই প্রত্যেকটা বিষয় যদি আমরা মোটামুটি বুঝে রাখি, আমাদের মুখস্থ করতে হবে না জিনিসপত্রগুলো, যে হ্যাঁ এটা এইভাবে এইভাবেই, ওকে। এবার কিছু নন ইনফেকশাস কজ দেখি যেটার কারণে ফিভার হতে পারে, যেমন নন ইনফেকশিয়াস ফিভার, মানে ইনফেকশন ছাড়াও ফিভার হতে পারে, যেমন অনেক সময় স্ট্রোকের ক্ষেত্রে দেখা যেতে পারে ফিভার হতে পারে, বিভিন্ন ধরনের ট্রমার ক্ষেত্রে হতে পারে, তারপর হচ্ছে থাইরোটক্সিক ক্রাইসিস, থাইরোটক্সিক ক্রাইসিস, ঠিক আছে, থাইরোটক্সিক ক্রাইসিস। আপনারা চিন্তা করেন হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে অনেক সময় কি দেখতাম আমরা, হাইপারথাইরয়েডিজমে থাইরয়েড হরমোনগুলো এত বেশি কাজ করতেছে, যার কারণে মেটাবলিজম বেড়ে গিয়ে অলওয়েজ বডি টেম্পারেচার বেশি থাকতেছে, ঠিক আছে, ওকে। তাছাড়া অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যাকিউট এমআইতেও কিন্তু এরকম হতে পারে, ঠিক আছে। তারপর কিছু পয়জনিং, যেমন দাতুরাতে মেইনলি কি থাকে, অ্যাট্রোপিন,
আপনাদের কি মনে পড়ে ওই কি ড্রাইয়েস্ট বোন, হটেস্ট হেয়ার, ঠিক আছে, এটা কোথায় ছিল? এটা হচ্ছে দাতুরা পয়জনিং বা যেটা বলতাম আমরা অ্যাট্রোপিন পয়জনিং। বা ধরুন হচ্ছে একজন পেশেন্ট অনেক বেশি অপিসিভ পয়জন ইনটেক করছে, তাকে আমি এক্সেস কি দিয়ে দিছি? অ্যাট্রোপিন দিয়ে দিছি। অ্যাট্রোপিন ইন ওপিসি, শর্টে ওপিসি পেশেন্ট লিখে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে এরকম নন ইনফেকশিয়াস ফিভার কি কি কারণে হতে পারে? এইরকম এগুলো হতে পারে অনেকটা নন ইনফেকশিয়াস ফিভারের কিছু কজ। আচ্ছা, তো এইগুলো হচ্ছে ফিভার নিয়ে আমাদের মোটামুটি একটা ওভারঅল কথা। এবার ফিভার ছাড়াও আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম চলে আসে, যেমন একটা হচ্ছে হাইপার পাইরেক্সিয়া, আরেকটা টার্ম হচ্ছে হাইপার থার্মিয়া। এগুলো সম্বন্ধেও জেনে রাখা ভালো, কারণ এগুলো ফিভার লাইক, তাই না? হাইপার পাইরেক্সিয়া হচ্ছে যখন আমাদের বডি টেম্পারেচার মোর দেন 106.7 ডিগ্রি ফারেনহাইট হবে, তখন সেটাকে বলবো হাইপার পাইরেক্সিয়া। আর হাইপারথার্মিয়া কি? হাইপারথার্মিয়া হচ্ছে আমাদের বডি যে টেম্পারেচারেই প্রডিউস করতেছে, টেম্পারেচার যথেষ্ট বেশি এবং এই টেম্পারেচারকে কমাতে পারতেছে না সে, ঠিক আছে? এক্ষেত্রে বডি টেম্পারেচার বেশি থাকে, ঠিক আছে, এবং বডিটা এই হিট লস করার অ্যাবিলিটিটা হারিয়ে ফেলে, ঠিক আছে? লস হিট হিট লস করার অ্যাবিলিটিটা কমে যায়, তখন সেটাকে বলতেছি আমরা হাইপারথার্মিয়া। মেইনলি এখানে হয় কি যে আমাদের বডির যে সোয়েটিং হতো, আমি এখানে একটা ছবি দেখাই, একটু সময় দিবেন। এটা হচ্ছে গাইডলাইনের ছবি। আমরা এই ছবিটা দেখলে বুঝতে পারি, আচ্ছা এটাকেও রাখি পাশে। দেখেন, এখানে আমাদের বডির যে বাইরের যে পরিবেশ, এই বাইরের পরিবেশের সাথে কি করতেছে? এই যে বাইরের পরিবেশের মধ্যে বিভিন্নভাবে টেম্পারেচার যাইতেছে, এদিকে ইভাপোরেশন হয়ে 22% পর্যন্ত আমাদের টেম্পারেচার লস করতে পারে, তারপরে রেডিয়েশন আছে, ওকে। আর আমাদের এই যে ভেনাস প্লেক্সাস আমি বলে আসছি, এখানে প্রায় স্কিনের নিচের ভেনাস প্লেক্সাসে প্রায় আপ টু 30% পর্যন্ত কার্ডিয়াক আউটপুট দেওয়া যেতে পারে, ওকে। এবার ধরুন পরিবেশের তাপমাত্রা যদি বেশি হয়, আপনি কখন আপনার বডি থেকে পরিবেশে তাপ দিতে পারবেন? যখন পরিবেশের তাপটা কম। এবার ধরুন পরিবেশের তাপমাত্রা বেশি, তখন কি আপনি আপনার বডি থেকে এদিকে তাপ দিতে পারবেন? ঠিক আছে, যাবে না তো, যাবে না। তখন কি হবে? আপনার এই ইভাপোরেশন ছাড়া হিট বের করার চান্স খুব কম। এখন যদি এরকম হয়, পরিবেশের হিউমিডিটি অনেক বেশি, হিউমিডিটি বেশি মানে কি? আপনার বডি থেকে তাপ কীভাবে বেরোইতো ইভাপোরেশন হয়ে? পানির মাধ্যমে সোয়েট তৈরি হয়ে বের হয়ে যেত। এখন এই হিউমিডিটি যেহেতু বেশি, আপনার ঘাম তৈরি হলেও সেটা তো শুকাতে পারবে না, কারণ ঘাম যাবে কোথায়, পানি যাবে কোথায়? হিউমিডিটি তো অনেক বেশি, আর্দ্রতা অনেক বেশি। তখন আলটিমেটলি আপনি ঘামতেও পারবেন না, এবং তখনই আলটিমেটলি কী হবে? তখনই আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে হিট স্ট্রোক, ঠিক আছে? এবং এই হিট স্ট্রোকের পেশেন্টদের আমাদেরকে কেউ বলছে যে একদম কোল্ড ওয়াটার ব্যাথ করলে, মানে একদম ঠান্ডা পানিতে গোসল করলে এটা অনেক সময় ভালো কাজ করে। আবার কেউ বলেছে যে নর্মালি পানি দিয়ে স্পঞ্জ করে বারবার হচ্ছে ওর শরীরটা মুছে দিতে পারলে ভালো হয়, ঠিক আছে? এবং অবশ্যই দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। আচ্ছা, এবার আসি হাইপারপ্যারেক্সিয়াতে। আমরা বলতেছিলাম বডি টেম্পারেচার মোর দেন 106.7 ডিগ্রি ফারেনহাইট। ও আরেকটা কথা আমি বলে রাখি, এখানে কিন্তু আমার হচ্ছে, ধরুন এখানে যে নর্মাল বডি টেম্পারেচার তৈরি হইতেছে, এটা কিন্তু এমন না যে ফিভারের জন্য টেম্পারেচার বেশি তৈরি হইতেছে, এটা নর্মালি টেম্পারেচার বেশি তৈরি হইতেছে। তো আপনি যদি এখানে ধরুন আপনি এখানে প্যারাসিটামল দিলেন, এই প্যারাসিটামল এখানে কি করবে? আপনার তো হিট লস করার ক্যাপাবিলিটি নেই বডির, তাই না? তো হিট লস করার ক্যাপাবিলিটি যদি না থাকে, তো আপনার হচ্ছে বডির এই যে নর্মাল টেম্পারেচারটা ওইটা আলটিমেটলি বেশি হয়ে যাবে। তো আপনি এখানে প্যারাসিটামল দিলেও আলটিমেটলি দেখা যাবে এখানে কাজ করবে না, ঠিক আছে? এবং এই পেশেন্টগুলার বডি থাকবে ড্রাই, ঠিক আছে? অনেক ক্ষেত্রে থাকবে হচ্ছে ড্রাই, শুষ্ক, ওকে। এবার আসি হাইপারপাইরেক্সিয়া হচ্ছে বডি টেম্পারেচার অনেক বেশি হয়ে গেছে, কখন হইতে পারে? সিভিয়ার ইনফেকশনে, বিশেষ করে সিএনএস ইনফেকশনে, ঠিক আছে? তাছাড়াও পন্টাইন হেমোরেজ, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। এখানে কি হয় একটু করে বলি। এখানে আমাদের আমাদের যে ডোপামিনের লেভেলের চেঞ্জ হওয়ার কারণে হাইপোথ্যালামাস হচ্ছে যে টেম্পারেচার যে মেনটেন করতো, এই টেম্পারেচার মেনটেন করার ক্যাপাবিলিটি হারায় যায়, যার কারণে বডি টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায়। প্লাস আমাদের মাসেল রিজিডিটি অনেক বেশি বেড়ে যায়। এই মাসেল অনেক বেশি স্ট্রংলি কন্ট্রাক্ট করে, যার কারণে আলটিমেটলি এটা আবার টেম্পারেচার বাড়াতে হেল্প করে।
এই কারণে অনেক বেশি বডি টেম্পারেচার বেড়ে যায়। এটাকে বলা হচ্ছে নিউরোলেপ্ট ম্যালিগন্যান্ট সিনড্রোম। এটা কোথায় দেখা যায়? বিভিন্ন ধরনের ড্রাগের ক্ষেত্রে এটা দেখা যায়, যেমন হ্যালোপেরিডল, হ্যালোপেরিডল, রিসপেরিডন, রিসপেরিডন। তারপর ওই যে আমরা দুইটা ড্রাগের কথা বলে আসছিলাম, আপনাদের মনে পড়ে কিনা? বিউটাইরোফেনন অ্যান্ড হচ্ছে ফেনোথায়াজিন, বিউটাইরোফেনন অ্যান্ড ফেনোথায়াজিন। এগুলোর ক্ষেত্রেও কি হতে পারে? এইগুলোর ক্ষেত্রেও এই নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম হতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে এইখানে এই ঘটনাগুলো ঘটতে পারে। আচ্ছা, আবার হতে পারে কি ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। এটাতে কি হয়? এটা হচ্ছে মেইনলি একটা জেনেটিক প্রবলেম, যেখানে আমাদের সার্কোপ্লাজমিক রেটিকুলামের যে রায়ানোডিন রিসেপ্টর, এই রায়ানোডিন রিসেপ্টর মিউটেশন হয়ে যায়। রায়ানোডিন রিসেপ্টরটা এই যে জিনটা, এই জিনটা হচ্ছে মিউটেশন, জিনটা মিউটেশন হয়ে যায়। এই মিউটেশন হওয়ার কারণে যখন আপনি অনেক বেশি ধরেন, নর্মালি হচ্ছে সাকসিনাইল কোলিন বা হচ্ছে হ্যালোথেন, এই ড্রাগগুলো যখন নেবেন তখন দেখা যাবে কি এগুলা সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে এত বেশি ক্যালসিয়াম রিলিজ করবে, এই ক্যালসিয়ামের কারণে স্ট্রং মাসল কন্ট্রাকশন হয়ে আলটিমেটলি এটাও কি করবে? অনেক বেশি টেম্পারেচার বাড়ায় ফেলবে, যেটাকে বলতেছি ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। ঠিক আছে, তাহলে এইগুলোতে কি হতে পারে? হাইপারপাইরেক্সিয়া হতে পারে। ওকে, একটা বিষয় হচ্ছে যে নর্মালি ফিভার হলে বডি টেম্পারেচার বাড়ে এবং প্রতি ডিগ্রি টেম্পারেচার বাড়ার জন্য আমাদের হার্ট রেট আপ টু 10 পর্যন্ত বাড়তে পারে। তো দেখা যায় এই ফিভারের জন্য যে টেম্পারেচার বাড়ার কথা, এই টেম্পারেচারটা উল্টা আরও বাড়ে না। ঠিক আছে, তখন সেটাকে বলা হয় রিলেটিভ রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। কয়েকটা ডিজিজে এরকম রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া দেখা যায়, যেমন কোথায়? বিভিন্ন ভাইরাল ফিভারে, এন্টেরিক ফিভারে, বিশেষ করে এন্টেরিক ফিভারের ফার্স্ট উইকে। ঠিক আছে, ফার্স্ট উইকে। তারপর লেপ্টোস্পাইরোসিস, এটা হচ্ছে সিভিয়ার লেপ্টোস্পাইরোসিস আছে, যেটাকে আমরা বলতেছি উইলস ডিজিজ আছে। এটাকে এই পাশে রাখি, সিভিয়ার লেপ্টোস্পাইরোসিস, যেটাকে বলা হচ্ছে ওয়েলস ডিজিজ। তাছাড়াও ব্রুসেলোসিস, এরা কি করে? এরা হচ্ছে আইদার মায়োকার্ডাইটিস অথবা অটোনমিক ইমব্যালেন্স করে। মেইনলি অটোনমিক ইমব্যালেন্স বেশি করে হচ্ছে এন্টেরিক ফিভার। যে স্যালমোনেলা টাইপের যে এন্ডোটক্সিন, এটা হচ্ছে এই অটোনমিক ইমব্যালেন্সটা করে, যার কারণে ভেগাসের টোন বেড়ে যায়, ভেগাস বেশি বেশি কাজ করে, যার কারণে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া দেখা যায়। আর মায়োকার্ডাইটিস হলে হার্টের হচ্ছে রেসপন্স তুলনামূলক কমে যায়। কোথায় দেখা যায়? বিভিন্ন ভাইরাল ফিভারে হতে পারে, কখনো কখনো লেপ্টোস্পাইরোসিসে হতে পারে, ব্রুসেলোসিসে হতে পারে। ঠিক আছে, এই জায়গাগুলোতে এরকম হতে পারে। তবে সবচেয়ে আরেকটা কথা কি, যে ব্রুসেলোসিসে অটোনমিক ইমব্যালেন্সটাও দেখা যেতে পারে। ঠিক আছে, আর লেপ্টোস্পাইরোসিসের আরেকটা ঘটনা হচ্ছে এটা ডিরেক্টলি এসএ নোডকে ইনহিবিট করতে পারে। ঠিক আছে, এই কারণে এদের রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া দেখা যায়। ওকে, তো আমরা মোটামুটি ফিভারের ম্যাক্সিমাম জিনিসটাই পড়ে ফেলছি। ঠিক আছে, ম্যাক্সিমাম জিনিসটাই পড়ে ফেলছি, এবং আমরা চেষ্টা করছি কয়েকটা বই থেকে পড়তে। আচ্ছা, এক সেকেন্ড, আমি যে বিষয়টা একটু, হ্যাঁ, এই জায়গাটাতে আমি জাস্ট আপনাদের রিডিং দেওয়ার জন্য নিয়ে আসছি। সেটা কি, যে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার মানে হচ্ছে টিউবারকুলোসিস, আমরা এটা বলে ফেলছি। চিলসের রাইগর মানে কি হয়? যে এটা বেশি হাই গ্রেড হবে, এগুলো আর বলতেছি না, ওই হেকটিকগুলো টাইপ অফ। ঠিক আছে, সোয়েটিং থাকবে, চিল রাইগর থাকবে, ম্যালেরিয়া। ঠিক আছে, আর যে কোনো ধরনের ফিভার যেটা আনকনশাসনেস থাকবে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হবে সিএনএস কোনো একটা কিছু, যেমন সেলেব্রাল ম্যালেরিয়া, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, পন্টিন হেমোরেজ। আমাদের কি মনে আছে কিনা যে আমাদের যে ইফারেন্ট যে পাথওয়েটা ছিল, ইফারেন্ট পাথওয়ে যেটার মাধ্যমে আমাদের সিগন্যালগুলো আসতো, আমাদের ভ্যাসোডিলেশন করতো বিভিন্ন জায়গায়। তো এই পন্টাইন হিমোরেজে হয় কি, যে ইফারেন্ট পাথওয়েটা আসতে পারে না, যার কারণে আলটিমেটলি আমাদের ভ্যাসোডাইলেশন থেকে শুরু করে যে অ্যাক্টিভিটিগুলো যার মাধ্যমে টেম্পারেচারগুলো কমে যেত, সেটা করতে পারে না। এই কারণে এখানে অনেক বেশি টেম্পারেচার বেড়ে যায়। আচ্ছা, ড্রেঞ্চিং নাইট সোয়েট কোথায় দেখা যায়? মেনলি লিম্ফোমাতে, টিভিতেও কিছুটা দেখা যেতে পারে। ফিভারিশ ফিলিং, এক্সেসিভ সোয়েটিং থাকতে পারে থাইরোটক্সিকোসিসে,
এপস্টিন পেলেপস্টিন হচ্ছে এখানে। আচ্ছা, ডাবল রাইজ আমরা দেখছি কালা জ্বরে, স্টেপলাডার প্যাটার্ন, এন্টেরিক ফিভারে, রিল্যাপসিং ফিভার এটা এতটা ইম্পর্টেন্ট লাগতেছে না আমার কাছে, মায়ালজিয়া হচ্ছে বিভিন্ন ভাইরাল ফিভারে। বাকি রেয়ার যেগুলো এগুলো আপনি একটু মুখস্থ করে নিন। এই